ওকে, যারা লাইভে আসছে একটু বলো সব কিছু ওকে আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলে দাও। ঠিক আছে সব কিছু, সব কিছু ওকে। তাহলে গতদিন আমরা কি পড়েছিলাম ওটা যদি আমি একটু ফেরত চাই, গতদিনের পড়া নিয়ে একটু দেখে আসি কি কি ছিল। সো গতদিনে আমরা এটা না, সরি, অন্য ব্যাচ, তোমাদের এইটা। হ্যাঁ, গতদিনে আমরা ভেক্টর শুরু করেছিলাম, তাই না? আমি শুরুতে বলছিলাম কীভাবে ফিজিক্স পড়তে হবে, ভেক্টর কেন গুরুত্বপূর্ণ, ক্লাস কীভাবে করতে হবে, সব কিছু বলছিলাম। এবং গতদিনে আমরা রাশি নিয়ে প্রথম আলোচনা করেছিলাম যে রাশি কী জিনিস, খায় নাকি মাথায় দেয়, এবং রাশি কেন, মানে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটাতে ডাইরেকশন আছে, একটাতে ডাইরেকশন নাই। সো আমরা এখানে দূরত্ব এবং স্মরণের উদাহরণের মাধ্যমে আসলে স্কেলার এবং ভেক্টরের মধ্যে প্রথম যে কি বলে যে পার্থক্যটা, সেটা হচ্ছে জানার চেষ্টা করেছি। এবং আমরা কিছু উদাহরণ দেখেছি যারা একটা আরেকটার সাথে কানেক্টেড, মানে কান টানলে মাথা আসে, একটার পর একটা চলে আসে। এবং তড়িৎ প্রবাহ কী রকমের রাশি, সো এটা নিয়ে আমরা কথা বলেছি, যেটা হচ্ছে স্কেলার রাশি। এবং স্কেলার রাশি আসলে পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। তোমাদের খাতায় সব তোলার কথা, তাই না? খাতায় তোলা আছে তো, সো পেজ উল্টাইতে পারো আর কি আমার সাথে সাথে। যেরকম ভেক্টরের একটা উদাহরণ ছিল দৈর্ঘ্যের ছোট অংশ, স্পেশাল একটা ব্যাপার, এটা আমরা দেখছিলাম। ভেক্টরের প্রকাশ থেকে মেইন কাহিনী শুরু হয়েছিল। আমরা কি দেখছিলাম যে একটা ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করা যায়। জ্যামিতিকভাবে প্রকাশের ক্ষেত্রে যে দৈর্ঘ্যটা থাকে, এই দৈর্ঘ্যটা আসলে ভেক্টরের মানের সমানুপাতিক, মানে যত বেশি দৈর্ঘ্য তত বেশি মান প্রকাশ করে। সো এখানে আমরা এই বৃষ্টির পানির উদাহরণের মাধ্যমে এটাও দেখছিলাম। তারপরে আমরা লিখিতভাবে প্রকাশ করা দেখছিলাম, তার মধ্যে আমরা বলছিলাম যে এই ভেক্টরটাকে নর্মালি আমরা এইভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী বা তোমাদের বইগুলোতে এইভাবে বেশি প্রকাশ করা হয়, আমরা এটাই প্রকাশ করব। আর এখানে আমরা ভেক্টরের প্রকারভেদের মধ্যে প্রথমে দেখছিলাম শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, আর কিছু ভেক্টর দেখছিলাম যেগুলো শূন্য না, এটা একটা ডাউটের মধ্যে ছিল আর কি, এর ভিতরে ঢুকে গেছে। যাই হোক, ভেক্টরের প্রকারভেদের মধ্যে আরেকটা ছিল হচ্ছে অশূন্য ভেক্টর বা সঠিক ভেক্টর। সো নাল ভেক্টরকে আমি বলছিলাম যে নাল ভেক্টরকে নর্মালি দেখবা বইয়ে জিরো ভেক্টর চিহ্নটা এভাবে না দিয়ে বেশিরভাগ বইয়ে জিরো বার, নিচে বার দেওয়া হয় আর কি। সো ভেক্টরের প্রকারভেদ পড়তেছিলাম এবং এখানে হচ্ছে আমরা শেষ করেছিলাম। আমাদের ভেক্টরের প্রকারভেদ পড়া শেষ হয়নি, আমাদের ভেক্টরের আরও প্রকারভেদ আছে, সেগুলো হচ্ছে এক এক করে আমাদের এখন পড়তে হবে, বুঝছো? সো আমি লেকচার নাম্বার 2-এ ভেক্টরের প্রকারভেদ আরও পড়ব। লেখো যে ভেক্টরের প্রকারভেদ আরও কয়েকটা প্রকার আছে, বুঝছো? এক এক করে একটু দেখব। ভেক্টরের প্রকারভেদ, ধরো আমরা এমন একটা ভেক্টরের কথা চিন্তা করি, একটা ভেক্টরের কথা চিন্তা করি আগে, ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে নর্মাল একটা জাস্ট একটা ভেক্টর, স্বাধীন, মানে একটা ভেক্টর আর কি, আর কিছু না, এটা একটা ভেক্টর, পি ভেক্টর, ঠিক আছে? এখন আমরা দুইটা কথা চিন্তা করি, যে ধরো আমরা এমন একটা ভেক্টর চিন্তা করব, এ ভেক্টর, যেটা পি ভেক্টরের সমান। এমন একটা ভেক্টর চিন্তা করব যেটা এ ভেক্টর, যেটা পি ভেক্টরের কি সমান। এখন খেয়াল করে দেখো পি ভেক্টরের কি আছে ভাই, পি ভেক্টরের বৈশিষ্ট্য কি? ভেক্টরের বৈশিষ্ট্য মেইনলি দুইটা, একটা হচ্ছে মান এবং একটা হচ্ছে ডাইরেকশন, তাই না? সো এই পি ভেক্টরের কি আছে? পি ভেক্টরের মান আছে, পি ভেক্টরের একটা মান আছে, এবং পি ভেক্টরের একটা ডাইরেকশন আছে, দুইটাই আছে। তাহলে এ ভেক্টরকে যদি পি ভেক্টরের সমান বলতে চাই, এ ভেক্টর এটা কি ভেক্টর, তো তার মানে এ ভেক্টরের কি থাকবে? একটা মান থাকবে, এবং এই ভেক্টরের একটা কি থাকবে? দিক থাকবে, রাইট? দিক থাকবে। আচ্ছা, তারও দাগ পড়ে গেছে, সরাই দিই, দিক থাকবে। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমার যদি ভেক্টর এই দুইটা সমান সমান হতে হয়, তাহলে যেটা করতে হবে মাস্ট, সেটা হচ্ছে অবশ্যই এ ভেক্টরের মান আর পি ভেক্টরের মান দুইটা সমান হইতে হবে। দুনিয়া যা খুশি হোক, মান দুইটা সমান হয়ে যেতে হবে। তার মানে আমি যদি এইভাবে বলি যে পি এর মান, এর মান যেটা হইতে হবে পি এর মানের সমান হইতে হবে, ঠিক আছে? এর মান কি হইতে হবে? এর মান পি এর মানের সমান হইতে হবে, বুঝছো? আর শুধু মান সমান হলেই হবে না, ডাইরেকশনও সমান হইতে হবে। যেটা করতে হবে পি এর দিক
পি এর দিকেরও সমান হতে হবে, ঠিক আছে? এর মান পি এর মানের সমান হতে হবে, এর দিক পি এর দিকের সমান হতে হবে। যেরকম ধরো আমরা একটা উদাহরণ দিই আর কি, লেটস সে একটা রাস্তা আছে বা ভূমি আর কি ধরতে পারো, এখানে একটা গাড়ি আছে, ব্লক আকারে চিন্তা করলাম, এখানে আরেকটা গাড়ির কথা চিন্তা করলাম, ঠিক আছে? অন্য কালার দিয়ে দিই, তার হচ্ছে ডিফারেন্ট লাগবে আর কি। সো এটা ছোট বড় হতে পারে আর কি, একটু বড় সড়ো করে আঁকি। খেয়াল করো, যদি এমন হয় এই যে এ গাড়িটা আছে এবং এই যে বি গাড়িটা আছে, এ গাড়ির একটা বেগ আছে, বি গাড়ির একটা বেগ আছে, হ্যাঁ? এ গাড়িটার বেগ ধরে নাও 10 মিটার পার সেকেন্ড, বি গাড়িটার বেগ ধরে নাও 15 মিটার পার সেকেন্ড। তখন এই যে এই দুইটা ভেক্টর হলো না, বেগ কি ভেক্টর রাশি, এই দুইটা বেগ কিন্তু অসমান। কেন অসমান? কারণ মান অসমান এখানে, তাই না? এখানে কি হয়েছে, মান অফ এ নট ইকুয়াল টু মান অফ বি, এর মান বি এর মানের সমান না। আচ্ছা, যদি আরো কেস চিন্তা করি, লেটস সে, আমার তো আঁকানো ইজি, তোমাদের বেশি করে আঁকাইতে হবে আর কি। এটার ভ্যালু 10 মিটার পার সেকেন্ড, এটারও ভ্যালু 10 মিটার পার সেকেন্ড। তখন কি হলো, মান সমান হয়ে গেল, মান অফ এ ইকুয়াল টু মান অফ বি হয়ে গেল, বুঝছো? মান সমান হলো, ডাইরেকশন সমান কিনা সেটাও চেক করতে হবে। খেয়াল করো, এটা যে দিকে যাচ্ছে এটা কি হুবহু একই দিকে যাচ্ছে কিনা এটা চিন্তা করতে হবে। এটা যেদিকে যাচ্ছে এটা হুবহু একই দিকে যাচ্ছে, তাহলে দিক অফ এ দিক অফ বি এরও সমান। এর ফলে আমরা এখানে বলতে পারবো ভি অফ এ ইকুয়াল টু ভি অফ বি, ভেক্টর আকারে। এ বস্তুর বেগের ভেক্টর বি বস্তুর বেগের ভেক্টরের সমান। কেন? মান এবং ডাইরেকশন দুইটাই সমান হয়েছে। এখন মনে করো আরেকটা চিন্তা করে এরকম যে ধরো এই যে মনে করো এইখানে যে এই বস্তুটা এই দিক বরাবর যাচ্ছে, বুঝছো? 10 মিটার পার সেকেন্ডে। এটা হচ্ছে এ বস্তুর বেগের ভ্যালু, ঠিক আছে? আর এই যে রেড বস্তুটা, মনে করো রেড বস্তুটা এই দিক বরাবর যাচ্ছে। এই কথা ক্লিয়ার তো? এই দিক বরাবর যাচ্ছে, হ্যাঁ? দেখো ভ্যালু সমান মানে কি, আমি যদি ভ্যালু সমান আঁকাইতে চাই দুইটার দৈর্ঘ্য মোটামুটি সমান হইতে হবে। সো কেউ বড় ছোট মানে দৃষ্টিকটু যাতে না লাগে, তাই না? দেখে মনে হয় যে সমান সমান প্রায়, ঠিক আছে? স্কেল দিয়ে আঁকাইতে বলতেছি না, মোটামুটি সমান সমান। সো দেখো এটারও বেগ আমি বললাম হচ্ছে, বি বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আমাকে বলতে পারবা যে এ ভেক্টর আর বি ভেক্টর একই বলা যাবে কিনা? এ ভেক্টর আর বি ভেক্টরকে, মানে এ ভেক্টর এ বস্তুর যে বেগ ভি অফ এ ভেক্টর আর ভি অফ বি ভেক্টর সমান হচ্ছে কিনা? কেন সমান যদি সমান হয়, আর কেন অসমান যদি সমান না হয়? বলো তো সমান বলা যাবে কিনা? সমান বলা যাবে নাকি যাবে না? তাড়াতাড়ি কমেন্ট করতে হবে, অ্যাক্টিভ হইতে হবে ক্লাসে, ফটাফট কমেন্ট করতে হবে। এগুলো খুব সোজা জিনিস। হবে না, কেন হবে না? কারণ ডাইরেকশন আলাদা। সো এখানে যেটা হয়েছে, এর মান যদি আমি এভাবেই লিখি, মান অফ এ মান অফ বি এর সমান হয়েছে, ঠিক আছে? ওইটা সমস্যা নাই, কিন্তু দিক অফ এ নট ইকুয়াল টু দিক অফ বি, ঠিক আছে? সমান না, ডাইরেকশন সমান না। এই কারণে এ ভেক্টর ভি অফ এ ভেক্টর নট ইকুয়াল টু ভি অফ বি ভেক্টর, ঠিক আছে? সো ডাইরেকশন চেঞ্জ হয়ে গেলেই, মানে এমন না যে মান সেম থাকলেই হয়ে যাবে, ডাইরেকশনটাও দেখতে হবে। ডাইরেকশন চেঞ্জ হয়ে গেলেই ভাই অসমান হয়ে যাবে, বুঝছো? কথা ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো, আমাকে এ এবং পি এর মান এবং ডাইরেকশন সেম করতে হবে। সো এ ভেক্টর যেটা হবে
এটা তো পি ভেক্টর ছিল আমাদের, তাই না? আমরা যদি চলো তাড়াতাড়ি এ ভেক্টর আঁকাই, হ্যাঁ এ ভেক্টর আঁকাই, কালার আলাদা করি, এটা এ ভেক্টর, তখন অবশ্যই পি এবং এ পরস্পর সমান। কেন সমান? কারণ তারা একই মান বরাবর, মানে একই মান এবং ডাইরেকশনও সেম। খেয়াল করো দুইজনই এই ডাইরেকশনেই মানে কিছু একটা নির্দেশ করতেছে। আমি জানি না এটা কি ভেক্টর, এটা সরণ হতে পারে, এটা বেগ হইতে পারে, এটা বল হইতে পারে, এটা যা খুশি তাই হইতে পারে, যে কোনো ভেক্টর রাশি হইতে পারে। সো এটা এই বরাবর কিছু একটা, এটা একই জিনিস, এই বরাবর কিছু একটা, বুঝছো? এই বরাবর কিছু একটা, এই বরাবর কিছুটা একই জাতীয় জিনিস যদি হয় তাহলে তারা পরস্পর সমান হতে হবে। এইখানে একটা জিনিস একটু সতর্কতা আছে, সেটা হচ্ছে একই জাতীয় হইতে হবে, একই জাতীয়, বুঝছো? একই জাতীয় মানে হচ্ছে এটা আম এটাও আম হইতে হবে, এটা লিচু এটা লিচু হইতে হবে, এটা কাঁঠাল এটা কাঁঠাল হইতে হবে। তুমি এই পাশে বলতে পারো না এটা আম, আর এই পাশে বলতে পারো না এটা কাঁঠাল, সমান সমান বলা যাবে না। তোলা হয়েছে না? যেরকম আমি দেখো, আমি যদি বলি এরকম যে একটা ভেক্টর আছে, একটা ভেক্টর আছে যেটা এই বরাবর, ঠিক আছে? কোন বরাবর? ধরে নাও যে আমি যদি এক্স ওয়াই অক্ষ আঁকাই, এক্স অক্ষের সাথে ধরে নাও 60 ডিগ্রি কোণে, এটা হচ্ছে 2 নিউটন একটা বল, ঠিক আছে? আমি যদি আমি যদি কাজ করি এইটা সেম টু সেম, আমি বলি যে ঠিক আছে 2 নিউটন 2 নিউটন, হ্যাঁ আমি জাস্ট কালার চেঞ্জ করে দিই, এরকম যদি বলি তাহলে অবশ্যই বলা যাবে যে ভাই এইটা সমান সমান এই দুইটা সেটআপ, অবশ্যই মান সমান, ডাইরেকশন সমান। কিন্তু আমি যদি এক কাজ করতাম যে লাইক এইটা তো ধরো, এটা একটা কেস ধরো, আমি এই জায়গায় বললাম যে এইটা 2 নিউটন না, এটা 2 নিউটন না, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে কি ত্বরণ। বললাম যে এটা ত্বরণ, তখন খেয়াল করে দেখো এটা কিন্তু একই জাতীয় হলো না। কেন হলো না? কারণ একটা বল, একটা কি ত্বরণ। সো এটা বল এটাও বল, একই জাতীয়, একই মান একই দিক, কোনো সমস্যা নেই। এটা বল এইটা ত্বরণ, তাহলে সমস্যা। তাহলে সমান ভেক্টর হওয়ার জন্য সমান ভেক্টরের শর্ত কিন্তু বেসিক্যালি 3টা। এক নাম্বার হচ্ছে একই জাতীয়, 2 নাম্বার হচ্ছে একই মান, 3 নাম্বার হচ্ছে একই দিক, বুঝছো? ক্লিয়ার না এবার ব্যাপারটা? সমান ভেক্টর। এখন সমান ভেক্টর বোঝা যত ইজি, অসমান ভেক্টর বোঝা আরো ইজি। সমান ভেক্টর বোঝা যত ইজি, অসমান ভেক্টর বোঝা আরো ইজি। কেমনে ইজি? আরে ভাই অসমান মানে তুমি যা খুশি কিছু একটা চেঞ্জ করে দিলে অসমান হয়ে যাবে। যেরকম এই দুইটা অসমান ভেক্টর, এই দুইটা কি অসমান ভেক্টর, তাই না? এই দুইটা কি ছিল? সমান ভেক্টর। তাহলে অসমান ভেক্টর কিভাবে হইতে পারে? দেখো শর্তগুলা লেখো। মান অসমান হলেই হয়ে যাবে, মান 1 নট ইকুয়াল টু মান 2, অথবা দিক 1 নট ইকুয়াল টু দিক 2, অথবা ভিন্ন জাতীয়। এই অথবার মধ্যে একটা শর্ত আছে, যে কোনো দুইটা কম্বাইন করতে পারে। এমন হলো যে মানও অসমান দিকও অসমান, মানও অসমান দিকও অসমান। ধরো যে কোনো এক কিছুর বেগ আছে এখানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর কোনো কিছুর বেগ আছে এখানে মনে করো যে এই পাশে এইভাবে হচ্ছে লাইক ধরো 8 মিটার পার সেকেন্ড। মান দিক কোনোটাই সমান না, ঠিক আছে? মান
অসমান দিকও অসমান। ঠিক আছে, যদি আবার এরকম হইতো, এই বুঝছো তো, খুবই সোজা, বেশি সময় ব্যয় করতেছে এটাতে, আর সময় দিব না, বুঝছো, আর সময় দিব না, প্রায় শেষ। 10 মিটার পার সেকেন্ড, দিক মনে করে একই, কিন্তু ভ্যালু আলাদা হতে পারে না? হতে পারে তো, অসমান, বুঝছো, আর লিখলাম না, বুঝোই তো, মান ঠিক আছে, দিক অসমান। তাহলে সমান ভেক্টর অসমান ভেক্টর হইল, বুঝছো, একদম সোজা একটা টপিক, এখানে জ্ঞানজামের কিছু নাই আর কি। ওকে, আচ্ছা, যেরকম গত দিনের একটা যেটা আমাদের উদাহরণ ছিল, দেখো এই যে এখানে বৃষ্টির ফোঁটার উদাহরণ দিচ্ছিলাম না আমরা, বৃষ্টির ফোঁটা, দেখো এগুলা কিন্তু অসমান ছিল, মানে আমাদের এই উদাহরণে এইটা অসমান ছিল। এইবার একটা জিনিস দেখো, একটা উদাহরণ দেখি আমরা, সেটা হচ্ছে ধরো যে বাতাসের প্রবাহ, মনে করো তোমার লোকালয়টা এরকম, ঠিক আছে, তোমার লোকালয়টা হচ্ছে এরকম, এখানে মনে করো গাছগাছালি আছে, বাড়িঘর আছে, ঠিক আছে। এখন এই লোকালয়ে বাতাস তো প্রবাহিত হইতে থাকে, তাই না? সো ধরো বাতাসটা এইভাবে তুমি চিন্তা করলা যে বাতাসটা হচ্ছে প্রবাহিত হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে এইদিকে। সো ধরে নাও বাতাসের বেগ হচ্ছে ভি অফ বাতাস হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এই বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এখন বাতাসে কি থাকে? বাতাস তো হচ্ছে বেসিক্যালি কণা, তাই না? বায়ু কণা, কথাটা ইম্পর্টেন্ট, কণা। সো বাতাসের প্রত্যেকটা কণা কি হবে? ধরো যে বাতাসের এই কণার কথা চিন্তা করো, অথবা এই কণার কথা চিন্তা করো, এই কণার কথা চিন্তা করো, অনেক কণা আছে, অজস্র, তাই না? আমরা কয়েকটার কথা চিন্তা করলাম। প্রত্যেকটা কণা, আমার কথা খুব ভালো মতো খেয়াল করো, প্রত্যেকটা কণা কত বেগে যাচ্ছে? 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই কণাটা 10 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ, এই কণাটা 10 কিলোমিটার পার আওয়ার, প্রত্যেকটা কণা কিন্তু, প্রতিটা কণা। তাহলে এই কণাটাও 10 কিলোমিটার পার আওয়ার, এই কণাটাও 10 কিলোমিটার পার আওয়ার, আমরা কয়েকটা আঁকাই আর কি, ঠিক আছে? এই কণাটাও কত? 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এখন আমাকে বলো তো এগুলা সমান নাকি সমান না? সমান ভেক্টর নাকি সমান ভেক্টর না? এই ভেক্টরগুলা সমান নাকি সমান না? এটা প্রথম কমেন্ট করো, কারণ কেবলই আমরা সমান ভেক্টর পড়ছি। তাড়াতাড়ি কমেন্ট করো। বাতাসের এই যে কণা প্রবাহিত হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, তাহলে এগুলা সমান হলো নাকি হলো না? দেখো, তুমি যদি বই পড়তে চাও, সমান ভেক্টরের সংজ্ঞা আছে, তুমি সংজ্ঞা পড়তে পারো। আমি চাইলে তোমাকে সংজ্ঞা মুখস্থ করাই দিতে পারি, কিন্তু এভাবে পড়লে মুখস্থ থাকবে না, মনে থাকবে না, ঠিক আছে? আমি যেভাবে প্রত্যেকটা জিনিস পড়াবো ওইভাবে মনে রাখবা, তাহলে তুমি অটোমেটিক্যালি সংজ্ঞা লিখতে পারবে। ইকুয়াল অবশ্যই সমান বেগ, তাই না? আচ্ছা, সমান পড়াচ্ছি না, আমি একটা নতুন জিনিস পড়াবো এখন এই যে সমান হলো প্রত্যেকটা কণার বেগের যে ভেক্টর, প্রত্যেকটা কণার বেগের ভেক্টর দেখো, একটা জিনিস আছে, প্রত্যেকটা কণার বেগের ভেক্টর একটা মানে আছে, বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আদি বিন্দু আছে একটা, শেষ বিন্দু আছে একটা, ঠিক আছে? আদি বিন্দুটাকে ইংলিশে বলা হয় হচ্ছে হেড, শেষ বিন্দুটাকে ইংলিশে বলা হচ্ছে টেল, লেজ। এই যে আদি বিন্দুটা খেয়াল করো, আমি চাইলে এই আদি বিন্দুটা মুভ করে এখানে আনতে পারবো না। দেখো এইটার কথা খেয়াল করো, আমি 10 কিলোমিটার পার আওয়ার, তো এটারও বেগ আবার এটারও বেগ, তো আমি চাইলে চিন্তা করতে পারি এভাবে যে ঠিক আছে ভাই, এটার জন্য তো এটা সত্য, কোনো চেঞ্জ হবে?
কোনো চেঞ্জ হবে না, টোটাল মিনিংয়ের কোনো চেঞ্জ হবে না। এটাকে এখানে আনতে পারি, এখানেও আনতে পারি, রাইট? এখানেও আনতে পারি, এখানেও আনতে পারি। সো এই ভেক্টরগুলোর কি হলো, এই ভেক্টরগুলোর আদি বিন্দু ফিক্সড না। আদি বিন্দু ফিক্সড না। সো এই যে একটা জিনিস খেয়াল করো, আদি বিন্দু ফিক্সড না, এই ভেক্টরগুলোকে বলা হয় হচ্ছে স্বাধীন ভেক্টর। কি বলা হয়? স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরকে কি বলা হচ্ছে? স্বাধীন ভেক্টর। বুঝছো? এখন খেয়াল করো, আমি এই যে একটা কাজ করলাম, এটাকে ধরে এখানে নাড়াচাড়া করতেছি না, কি করছি? এইটাকে ধরে এনে এখানে আনছি। আচ্ছা, তো এই প্রসেসটা তাহলে কমপ্লিট করি, চলো। এটাকে ধরে নিয়ে এখানে আসছি। সো খেয়াল করে দেখো, এইটাকে যখন আমি ধরে নিয়ে এখানে নিয়ে চলে আসছি, এই ব্যাটা কিন্তু এই জায়গায় নাই, এই ব্যাটা এই জায়গায় চলে গেছে। সো এই ব্যাটা এই জায়গায় নাই, এটাকে ডট করে দিয়ে দাও বোঝানোর জন্য যে এটাকে নাই করে দিছি আমি, ঠিক আছে? সরাই ফেলছি। এই বুঝছো তো? এটাকে সরাই আমি কোথায় নিয়ে গেছি? এটাকে সরাই আমি এখানে নিয়ে গেছি। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ভেক্টর শিফটিং। কি বলা হচ্ছে? ভেক্টর শিফটিং। কথা বুঝিয়াছো? তাহলে একটা ভেক্টরকে চাইলে আরেক জায়গায় শিফট করা যায়, কিন্তু কি করতে হবে? সমান রাখতে হবে। সমান মানে কি? সমান মানে ভ্যালু সেম রাখতে হবে, ডাইরেকশনও সেম রাখতে হবে। তুমি যদি এমন করো যে শিফট করতে নিয়ে কি করছো, শিফট করতে নিয়ে এটার মনে করো যে ভ্যালু বাড়াই দিছো, কমাই দিছো, তাইলে কিন্তু আর হবে না। তুমি এমনও করতে পারো যে শিফট করতে নিয়ে তুমি এটারে বাঁকা তেরা করে দিছো, তাহলেও হবে না। এটাকে একদম সমান সমান রাখতে হবে, মানে হচ্ছে ভ্যালু সেম, ডাইরেকশনও সেম। তাহলে এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? ভেক্টর শিফটিং, ঠিক আছে? তো ভেক্টর যদি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করো, তাহলে ভেক্টরের মান এবং ডাইরেকশন অপরিবর্তিত থাকে। সো আলটিমেটলি মিনিংয়ের কোনো চেঞ্জ হয় না, তবে স্বাধীন ভেক্টর। এখানে খেয়াল করো একটা জিনিস, যে আমি মনে করো আরেকবার একটা উদাহরণ দেই, ধরো যে গতদিন রেখা আঁকাচ্ছিলাম না, লেটস সে এই রেখাতে পি ভেক্টর আছে, এই রেখাতে কিউ ভেক্টর আছে, ঠিক আছে? কিউ ভেক্টর আছে, দুইটি একটু আলাদা আলাদা আর কি। পি ভেক্টর, কিউ ভেক্টর, বুঝছো? এখন আমি চাইলে এটাকে শিফট করতে পারি, কিন্তু শিফট করতে গেলে কি করতে হবে? সমান্তরালভাবে অবশ্যই ডাইরেকশন সেম রাখতে হবে আর ভ্যালু সেম রাখতে হবে, মানে হুবহু ওই জিনিসটাকে ধরে শিফট করতে হবে। তাহলে এই জিনিসটাকে আমি মনে করো এখানে শিফট করেছি, ঠিক আছে? তাহলে কি হলো? এটা এটা নাই হয়ে গেল, এই জায়গায় নাই। আর এটাকে কি করা হয়েছে? এইটাকে শিফট করা হয়েছে। এই বুঝছো? আদি বিন্দু শেষ বিন্দু উল্টা বলছি আমি? খুব সম্ভবত না, খুব সম্ভবত উল্টা বলি নাই। যদি বলেও থাকি আমি নিজে কারেক্ট করে দিব, ঠিক আছে? আমি নিজে কারেক্ট করে দিব যদি আমি ভুল বলে থাকি, প্যারা নিও না। ওকে, চলো। আচ্ছা, এই হচ্ছে স্বাধীন ভেক্টর গেল। তাহলে স্বাধীন এর বিপরীত একটা ভেক্টর হওয়া উচিত। যে ভেক্টর স্বাধীন না, যে ভেক্টর স্বাধীন না তাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। দেখো, যে ভেক্টর স্বাধীন না তাকে বলা হবে কি ভেক্টর? সীমাবদ্ধ ভেক্টর। কোন রকমের ভেক্টর স্বাধীন না? ধরো এখানে দুই রকমের ভেক্টর আমি পড়াই দিব একেবারে। হ্যাঁ, ধরে নাও আমি তোমার বাসা বাড়িতে তুমি যে রুমে আছো ওই রুমটা আঁকাচ্ছি, ঠিক আছে? তুমি যে রুমে পড়তেছো বা আছো ওই রুমটা আমি আঁকাচ্ছি, বুঝছো? রুমটা আঁকাচ্ছি। সো লেটস সে আঁকাই, একটু সময় দাও, পরে সৌন্দর্য বর্ধন করছে, আগে আঁকাই। ঠিক আছে?
এখন এই রুমটা আমি আঁকাচ্ছি, ভালো কথা। তো এটা একটা কর্নার রুমের, ধরো যে রুমের এখানে দরজা আছে, ঠিক আছে, এটা দরজা আর উপরে ছাদ। সো তুমি বেসিক্যালি এই জায়গাটা তো দেখতে পারবা না, এটা ডট করে দিলাম। তুমি তারপরে এই জায়গাটা দেখতে পারবা না, এটা ডট করে দিলাম। তুমি তারপরে সবই মনে হয় দেখতে পারবা এই সাইড থেকে দেখলে, হইল আর কি, বুঝছো? এটা দরজা, রুমে অনেক কিছুই আছে, ঠিক আছে, তোমার পড়ার টেবিল থেকে শুরু করে অনেক কিছু আছে। ধরো যে এখানে তোমার পড়ার টেবিল আছে, বুঝছো? অনেক কিছু আছে, তো ধরলাম আর কি। এখন এই রুমে মনে করে একটা মশা আছে, রুমে কি আছে? একটা মশা আছে। সো রুমের একটা মশা আছে, এই মশাটা হচ্ছে এখানে মনে করো যে উঠতেছে, ঠিক আছে, মশা আঁকাইতে পারবো না, মশা বা একটা পোকা আর কি, ঠিক আছে, আছে। এখন সাবধানে খেয়াল করো, সাবধানে। তুমি যদি মশা আছে এবং ওই একটা মোমেন্টটা তুমি ছবি তুলছো, ধরো যে রুমের এক পাশ থেকে একটা সাইড থেকে তুমি কি করছো, একটা ছবি তুললা। ছবি তুললে কি হবে? ছবি তুললে মশার এক্স্যাক্ট ওই মোমেন্টের পজিশন পাওয়া গেল, কারণ মশা তো নড়তেছে চড়তেছে, মশা তার ভাসমান থাকবে না, নড়বে, কিন্তু এক্স্যাক্ট ওই মোমেন্টে কি হলো, মশাটা ফিক্সড হয়ে গেল। ওই যে জায়গাটা, ওই জায়গাটাতে আমি মশাটার অবস্থানকে পিন পয়েন্ট করতে চাই, লজিক্যালি পিন পয়েন্ট করতে চাই। লজিক্যালি পিন পয়েন্ট করা মানে কি? তো তুমি তোমার কি করলা, তুমি তোমার হচ্ছে ছোট ভাইকে বলতেছো যে দেখো মশাটা কই আছে, এটা আমরা পিন পয়েন্ট করব, ঠিক আছে, মশাটা কই আছে এটা আমরা পিন পয়েন্ট করবো। তো তুমি পিন পয়েন্ট করা শুরু করলা যে ঠিক আছে, আমরা যদি এই বরাবর, খেয়াল করো, কিছু একটা যাই, এই বরাবর কিছু একটা যাই, তারপরে এই বরাবর কিছু একটা যাই, দৈর্ঘ্য বরাবর, দেখো দৈর্ঘ্য বরাবর গেলা, প্রস্থ বরাবর গেলা, তারপরে উচ্চতা বরাবর কিছু একটা যাও, উচ্চতা বরাবর কিছু একটা যাও, তাহলে তুমি এক্স্যাক্ট ওই মশার পজিশন পেয়ে যাবে। আবার বলছি, তুমি এই পয়েন্ট থেকে স্টার্ট করছো, তুমি এই বরাবর একটু গেলা, তারপরে প্রস্থ বরাবর কিছু গেলা, তারপরে উচ্চতা বরাবর কিছু গেলা, ঠিক আছে, তাহলে তুমি কি পাইলা? ওই মশাটার পজিশন পাইলা। এখন ওই মশাটার পজিশন ভেক্টর তুমি স্টার্ট করছো কই থেকে, দেখো তো, স্টার্ট করছো এই জায়গা থেকে, শেষ কোনটা? এই জায়গা। সো ওই মশাটার পজিশন ভেক্টর হবে হচ্ছে এইটা। এটা কি? এটা হচ্ছে ওই মশাটার অবস্থান ভেক্টর। কার সাপেক্ষে? কোন একটা স্পেসিফিক একটা বিন্দুর সাপেক্ষে, ফিক্সড একটা বিন্দুর সাপেক্ষে এই মশার অবস্থান একদম পিন পয়েন্ট করছো। কথা বুঝছো? অবস্থানটা একদম পারফেক্টলি তুমি নির্ণয় করছো। এইটা হচ্ছে এই মশার অবস্থান ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা লিখে দিই, এটা হচ্ছে মশার অবস্থান ভেক্টর। সো অবস্থান ভেক্টর এমন টাইপের ভেক্টর যেটা দিয়ে কোনো বস্তুর অবস্থান কোন একটা স্পেসিফিক বিন্দুর সাহায্যে একদম সরাসরি নির্ধারণ করা যায়। এখন এটা নিয়ে আরও পড়া আছে, এটা এমন না যে এইটুকুই পড়াইলাম, এটা নিয়ে আরও পড়া আছে, আমরা পরে আসবো, ঠিক আছে? এই যে সেটআপটা আছে না তোমার রুমের সেটআপ, এটা নিয়ে বহুত কাহিনী আছে এবং সুন্দর সুন্দর কাহিনী আছে, আমরা আসবো। আমি জাস্ট প্রথমবার একটু পরিচয় করাই দিলাম যে এখানে একটা মশা আছে, মশাটার আমরা ফিক্সড করলাম, কি করলাম? অবস্থান ভেক্টর নির্ণয় করলাম বা দেখলাম। এখন আমার কথা মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে অবস্থান ভেক্টরটা নির্ণয় করেছি কার সাপেক্ষে ভাই? নির্ণয় করা হয়েছে হচ্ছে একটি স্পেসিফিক বিন্দুর সাপেক্ষে, নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। কোন বিন্দু? এই যে রুমের এই বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে নির্ণয় করছো। তুমি তো আর এই বিন্দুর সাপেক্ষে বের করো নাই, তাই না? এখানে রুমে তো অনেক বিন্দু আছে, এই বিন্দু আছে, এই বিন্দু আছে, এখানে আছে, এখানে আছে, এখানে টেবিল আছে, রাইট? ওটার সাপেক্ষে নির্ণয় করো না, তুমি কার সাপেক্ষে নির্ণয় করছো? স্পেসিফিক এই কর্নারের একটা বিন্দুর সাপেক্ষে নির্ণয় করছো। সো একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা হয়েছে, নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। সো এই ভেক্টরটাকে কি বলা হবে? খেয়াল করে দেখো, এটা তো অবস্থান ভেক্টর, কিন্তু একটা স্পেসিফিক একটা বিন্দুর সাপেক্ষে। এবং তুমি আমাকে বলো তো, এই ভেক্টরটা, এই যে পিঙ্ক কালারের যে ভেক্টরটা, এটা স্টার্টিং পয়েন্ট কোথায়? আমি যদি এখানে চলে নিয়ে আসি, এটা স্টার্টিং পয়েন্ট কিন্তু এখানে, এই জায়গায় স্টার্ট,
এটার এন্ডিং পয়েন্ট কোথায়? এইখানে। খেয়াল করে দেখো, স্টার্টিং পয়েন্টটা স্পেসিফিক, মানে নির্দিষ্ট। স্টার্টটা কি? নির্দিষ্ট পয়েন্ট বা ফিক্সড। সো তুমি দেখো এই ভেক্টরটার আদি বিন্দু ফিক্সড, এই ভেক্টরটার আদি বিন্দু ফিক্সড। এই ভেক্টরটা কি তাই ছিল? তুমি ইচ্ছা মতো না, মানে আদি বিন্দু এটা ধরতে পারো, তুমি ইচ্ছা মতো আদি বিন্দু এটা ধরতে পারতেছিলা, তাই না? এটা ধরতে পারতেছিলা, আদি বিন্দু তুমি চেঞ্জ করতেছিলা সুন্দর মতো শিফট করে করে। সো এই যে ভেক্টরগুলোর আদি বিন্দু ফিক্স থাকে সেগুলাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে? সো এটা একটা সীমাবদ্ধ ভেক্টর। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সীমাবদ্ধ ভেক্টরের একটা উদাহরণ হচ্ছে, সুন্দর একটা উদাহরণ হচ্ছে অবস্থান ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টরের সুন্দর একটা উদাহরণ না অবস্থান ভেক্টর, দেখেই বোঝা যাচ্ছে একদম স্টার্টিং পয়েন্ট ফিক্স করা। তুমি বলতে পারো যে আচ্ছা সবসময় কি এখান থেকে অবস্থান ভেক্টর বের করা লাগবে কিনা? অ্যান্সার ইজ না। ওয়াই? তুমি চাইলে আরেকটা অবস্থান ভেক্টর মনে করো এখান থেকে ধরলা যে আমি বের করবো হচ্ছে এই টেবিল থেকে। তুমি টেবিল থেকে পড়তে বসছো, তুমি মনে করো মশা আসছে, তুমি মশার একদম শুট করবা, ঠুস করে উড়াই দিবা, মশা মারতে কামান দাগাইছো। তো তোমার সীমাবদ্ধ মানে তোমার ভেক্টরটা তখন কিরকম হবে যে তোমার পয়েন্ট থেকে এখানে দূরত্ব বা এই অবস্থানটা, এটা হয়ে গেল তোমার ওই পয়েন্ট থেকে, টেবিলের ওই পয়েন্ট থেকে অবস্থান ভেক্টর। কিন্তু যখন যে মোমেন্টে তুমি আবার এই ভেক্টরের কথা খেয়াল করছো, যে মোমেন্টে তুমি এই ভেক্টরে চিন্তা করতেছো, তখন কি হবে? তখন কিন্তু স্টার্টিং পয়েন্ট এখানে ফিক্স করা তোমার টেবিল থেকে, তোমার অবস্থান থেকে। সো অবস্থান ভেক্টর তুমি ভিন্ন জায়গায় নিতে পারবা, কিন্তু কখনোই তুমি বলতে পারবা না যে ভাই এই ভেক্টর আর এই ভেক্টর সমান সমান হইলো এটা। ডাইরেকশন কোন দিকে, ভ্যালু কোন দিকে, ডিফারেন্ট তো, সমান না। কিন্তু স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে কি বলা যাবে? দেখো স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে বলা যাবে যে ভাই এইটার যে ইফেক্ট এটা সেম ইফেক্ট। প্রত্যেকটা বায়ুকণা 10 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করতেছে। কথা বুঝিয়াছ? তো এটা হচ্ছে স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ ভেক্টর। আমরা আরো দুইটা উদাহরণ পড়লাম, মানে ভেক্টরের প্রকারভেদ আর কি পড়লাম। এবার আসো এখানে আরো টুকটাক আছে, কিন্তু আমাদের এখন যেগুলা লাগবে, যেটা বলে আমি শেষ করতে পারি, সেটা হচ্ছে রিসিপ্রোকাল বা বিপ্রতীপ ভেক্টর। লেখো রিসিপ্রোকাল বা বিপ্রতীপ ভেক্টর। আমি আগে এটার উদাহরণ বলি, মনে থাকবে, তারপরে হচ্ছে এটা আমি সংজ্ঞা লিখে দিব। ঠিক আছে? ধরে নাও একটা ভেক্টর আছে, এটা মনে করো না একটা সরণ ভেক্টর, এটা বললাম 10 মিটার। ঠিক আছে? 10 মিটার বা 10 না, ধরো যে একটু কম ধরি, সুবিধা হবে আমাদের। 4 মিটার ধরলাম, 4 মিটার। ঠিক আছে? 4 মিটার। আমি যদি, খুব ইম্পর্টেন্ট কথা, মনোযোগ দিয়ে খেয়াল করবা, আমি যদি একই দিকে একই ডাইরেকশনে আরেকটা ভেক্টর আঁকাই, যেটা হচ্ছে 1/4 মিটার। খেয়াল করো, একই দিকে আরেকটা ভেক্টর আঁকাইছি যেটা 1/4 মিটার। সো এই যে ব্যাপারটা খেয়াল করে দেখো, তারা কি পরস্পর সমান্তরাল, সদৃশ সমান্তরাল, তাই না? একই দিকে সদৃশ সমান্তরাল, একই দিকে, এবং একই জাতীয়। কিরকম? এটা মিটার, এটাও মিটার, এটা মিটার, এটাও মিটার। এটা এমন না যে এটা নিউটন, এটা মিটার। এটা এমন কি? এটা এমন না, এটা দুইটাই মিটার, মানে দুইটাই সরণ। যদি এমন হইতো এটা 4 নিউটন, আমি চিন্তা করতে পারতাম এটা 1/4 নিউটন। একই জাতীয়, তাহলে একই জাতীয় পরস্পর সদৃশ সমান্তরাল দুইটা ভেক্টর, এবং তাদের বৈশিষ্ট্যটা কি বুঝতেই পারছো? একটার যে ভ্যালু আছে 4, আর একটার ভ্যালু তার গুণোত্তর বিপরীত। কথা বুঝো, গুণোত্তর বিপরীত। হ্যাঁ, এখানে দুইটা কথা, যেরকম 4 এবং -4,
এটা হচ্ছে যোগোত্তর বিপরীত, যোগ বিয়োগ ভাবে বিপরীত, যোগোত্তর বিপরীত। বুঝে গেছো? এটা কি বিপরীত? এটা যোগোত্তর বিপরীত। ওকে, আর 4 আর 1/4 এইটা হচ্ছে গুণোত্তর বিপরীত। তাহলে আমরা যদি বিপরীত ভেক্টর বা রিসিপ্রোকাল ভেক্টরের সংজ্ঞা দিতে চাই, কি সংজ্ঞা দিতে হবে? তাহলে লেখো সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে সবগুলা কথা বলতে হবে সুন্দর করে সাজিয়ে, ঠিক আছে? মুখস্থ করার কিছু নয়, লজিক, সবই লজিক্যাল, একই জাতীয়। পরস্পর সদৃশ সমান্তরাল, এটাও লজিক্যাল, তাই না? কোনো কিছু কিন্তু মুখস্থ না। সমান্তরাল দুটি ভেক্টরের একটির মান যদি অপরটির গুণোত্তর বিপরীত হয় তাহলে তাদের দুইজনের একটিকে অপরটির বিপ্রতীপ ভেক্টর বলা হবে। বুঝছো? বিপ্রতীপ ভেক্টর। সো যদি কখনো এরকম থাকে, ধরো যে কথার কথা এরকম একটা ধরলাম যে লাইক এটা হচ্ছে 7 নিউটন, 1/7 নিউটন। বলো এই দুইটা বিপ্রতীপ কিনা? বলো আমাকে তাড়াতাড়ি, এই দুইটা বিপ্রতীপ কিনা বলতে হবে। কোনটা গো? আরেকটা উদাহরণ দিয়ে কোনটা বুঝাই দিব? আচ্ছা তুমি আমাকে ডাউটটা প্রশ্ন করো রাফি, হ্যাঁ ডাউটটা প্রশ্ন করো, বেশিরভাগই বুঝে গেছে, তুমি ডাউটটা প্রশ্ন করো। এটা বিপ্রতীপ কিনা? না, অবশ্যই না। কেন কেন বিপ্রতীপ? এটা কি সদৃশ সমান্তরাল কিনা? না তো, এরা সমান্তরাল না তো। সদৃশ তো পরের কথা, এটা সমান্তরালই না। এরা কি? এরা অসমান্তরাল, সমান্তরাল না, তাই বিপ্রতীপ না। হেই ইয়েস বলো। না, প্যারা নাই, প্যারা নাই। শোনো, যত ভুল করবা ক্লাসের মধ্যে ভুল করবা, ক্লাসে ভুল করা জায়েজ, একদম জায়েজ, এবং ভুল করবা বলেই শিখবা। এই যে একটা ভুল করলা, জীবনেও দেখবে এটা ভুল হবে না। আমি আমার লাইফে এই জিনিসটা অনেক বেশি শিখছি যে আমি যদি কোনো কিছু ভুল করি তাহলে এটা ভুলে ওইটা পরবর্তীতে আর ভুল হয় না। যদি এমন থাকে যে আগে আমি ঠিক করছি, পরে এমন হতে পারে, কনফিউশন হতে পারে। সো যাদের ভুল বেশি হয়, মন খারাপ করবা না, তারা চিন্তা করবা যে তুমি এরপরে আর ব্যাপারটা ভুল করবা না। ভুল থেকে শিখতে হবে, এবং ভুল থেকে তুমি যখন শিখবা তখন দেখবা যে তুমি বেশি শিখতেছো, বেশি মনে থাকে, এবং ওইটা কোনো ভুল হবে না। ঠিক আছে? সো এটা গেল কিছু প্রকারভেদ আর কি। আরও কয়েকটা প্রকারভেদ আছে, আমরা পরে আসবো চ্যাপ্টারে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে, কাজটা হচ্ছে এরকম যে ধরো আমি উপরে টপিকের নামটা পরে লিখবো, ঠিক আছে? পরে লিখবো, আপাতত কাজটা করি। কাজটা হচ্ছে এরকম, ধরো তুমি বাংলাদেশ ট্যুরে বেড়াইছো। কি করছো? বাংলাদেশ ট্যুরে বেড়াইছো, ঠিক আছে? ট্যুরে বেড়াইছো বলতে তুমি ট্যুর করতেছো, বুঝছো? তুমি কি করলা? তুমি ঢাকা থেকে, লেটস সে এটা ঢাকা, তুমি ঢাকা থেকে সিলেটে গেলা, ট্যুর দিচ্ছ, ঠিক আছে? এই এসএসসির পরে তোমরা ট্যুর দিছো না? এসএসসির পরে নাকি পড়াশোনা করা শুরু করে দিছো। এই যে এসএসসির পরে যদি ট্যুর না দাও, ইভেন এখনও যদি ট্যুর না দাও, তুমি সামনে ট্যুর দেওয়ার সময় পাবা না। তো বাসায় বলবা যে প্লিজ ট্যুর দিয়ে নিয়ে আসো, কোথাও ঘুরাই নিয়ে আসো। 2 বছর তাছাড়া কিন্তু শেষ।
2 বছর কিন্তু ট্যুর খুব একটা হবে না, পড়াশোনার চাপ বেশি থাকবে। তো তুমি ঢাকা থেকে সিলেটে গেছো, ঠিক আছে? ঢাকা থেকে এই যে তুমি সিলেটে গেছো, খেয়াল করো এখানে একটা তুমি ভেক্টর আঁকাইতে পারো, ঠিক আছে? ঢাকা থেকে সিলেট বরাবর একটা ভেক্টর আঁকাইতে পারো। এটা কি ভেক্টর ভাই? এটা হচ্ছে সরণ ভেক্টর। এটা কি ভেক্টর? এটা হচ্ছে সরণ ভেক্টর। তো তারপরে তুমি যেটা করছো, তারপরে তুমি সিলেট হয়ে মনে করো যে চিটাগাংয়ে আসছো। সিলেট হয়ে চিটাগাংয়ে বা চট্টগ্রাম, চিটাগাং লেখলে ভুল ধরবে কিন্তু আমি চিটাগাংই লিখব, চট্টগ্রাম বানান ভুলে গেছি ইংলিশে। তুমি চিটাগাংয়ে আসছো, ঠিক আছে? তো ধরো তুমি সিলেট থেকে চিটাগাংয়ে আসলা, সিলেট থেকে চিটাগাংয়ে। সো ঢাকা থেকে দেখো সিলেটে একটা সরণ তোমার কিন্তু হয়েছে, কারণ স্টার্ট এটা এন্ড এটা। তারপর সিলেট থেকে তুমি চিটাগাংয়ে আসছো, ঠিক আছে? সিলেট থেকে তুমি চিটাগাংয়ে আসছো। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তোমার আলটিমেট সরণ কোনটা, আলটিমেট সরণ, তাহলে আলটিমেট সরণের কথা যখন তুমি বের করবা তখন তোমাকে একদম স্টার্ট পয়েন্টের কথা চিন্তা করতে হবে। স্টার্ট এটা, একদম স্টার্ট। আর আলটিমেট সরণের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে একদম এন্ড, লাস্ট এন্ড, মানে কোথায় তুমি এন্ড করতেছো। তুমি এন্ড করছো এইখানে, ঠিক আছে? ঢাকা থেকে সিলেট হয়ে তারপর তুমি চিটাগাংয়ে এসে এন্ড করছো। তো তোমার সরণ ভেক্টরটা হবে হচ্ছে, তোমার সরণ ভেক্টরটা হবে হচ্ছে এইটা, বুঝছো? তোমার সরণ ভেক্টর হবে হচ্ছে এইটা। তো তুমি ঢাকা থেকে সিলেট গিয়ে চিটাগাংয়ে যদি যাও, সরণ হচ্ছে একদম স্টার্ট থেকে এন্ড অবধি, এইটা হচ্ছে সরণ, সরল রেখাটা। সো এগুলা কিন্তু সরণ ভেক্টর, এগুলা কিন্তু সরণ ভেক্টর। এটা S1 ধরলাম, এটা S2 ধরলাম, আর এইটাকে ধরলাম হচ্ছে S, ঠিক আছে? তো এটা গেল তো একটা ট্যুর দিয়ে কাহিনী বললাম, কিন্তু এই কাহিনীটাকে যদি আমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু জ্যামিতি আঁকাই ফেলছি, গ্রাফিক্যালি আঁকাই ফেলছি অলরেডি। সো এই গ্রাফটাকে যদি একটু সাইডে নিয়ে চলে আসি, ছোট ভাই একটু সাইডে আসেন, কথা আছে, বুঝছো? সাইডে নিয়ে চলে আসলাম। সো তুমি সাইডে নিয়ে চলে আসছো, ঠিক আছে? স্টার্ট কোথায়? এখানে। এন্ড কোথায়? এইখানে। এটা কি ছিল? S1। এটা কি ছিল? S2। এটা কি হলো? এটা টোটাল S। এটা গেল গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল বা চিত্রগতভাবে যাই বলো, চিত্রে, হ্যাঁ? আর তুমি যে নোটেশনে যাও, যে তুমি লিখিত আকারে প্রকাশ করবা, এটা নোটেশনটা হচ্ছে এরকম যে S1, খেয়াল করো, S1 ভেক্টর এটা কি সরণ, S2 ভেক্টর এটাও কি সরণ। S1 ভেক্টর আর S2 ভেক্টর মিলে টোটাল পাওয়া যাচ্ছে হচ্ছে S ভেক্টর। আবার বলি, S1 ভেক্টর S2 ভেক্টর মিলে টোটাল কাকে পাওয়া যাচ্ছে? S ভেক্টর পাওয়া যাচ্ছে। এখন খেয়াল করো তো এখানে কি হয়েছে আলটিমেটলি, এই S2 সরে গেছে আমার হাতের টাচ লেগে। এখানে কি হয়েছে আলটিমেটলি? এখানে দুইটা ভেক্টর, দুইটা সরণ ভেক্টর যোগ হয়ে একটা সরণ ভেক্টর পাওয়া গেছে, যেটা লজিক্যাল, যে ঠিক আছে তুমি দুইটা সরণ যোগ করে তো আর বেগ পাবা না, দুইটা বল যোগ করে তো আর বল ছাড়া কিছু পাবা না। সো দুইটা বল যোগ করলে বল পাবা, তো দুইটা সরণ যোগ করে তুমি সরণ পাইছো, ঠিক আছে? দুইটা সরণ যোগ করে তুমি কি পাইছো? সরণ পাইছো। এই যে প্রসেসটা দুইটা ভেক্টরকে যোগ করা, এখানে আমি দুইটা করে দেখালাম আর কি। এখানে তুমি 100, 200, 500, 1000 ভেক্টরও তুমি চাইলে যোগ করতে পারো, কিন্তু আমাদের তো অত দরকার নেই। তোমাদের বয়সে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম দরকার হবে। আপাতত দুইটা দেখতেছি, দুইটা ভেক্টর যোগ করে একটা ভেক্টর পাইছি। এইটাকে বলা হয় হচ্ছে ভেক্টরের লব্ধি। লব্ধি মানে হচ্ছে দুইটা ভেক্টরের যোগ, মিনিমাম দুইটা ভেক্টরের। চারটা ভেক্টরের লব্ধি হতে পারে, তার মানে সেক্ষেত্রে কি হবে? চারটা ভেক্টর যোগ হচ্ছে। লব্ধি মানে ভেক্টরের যোগ, লব্ধি মানে ভেক্টরের যোগ।
তাহলে দুইটা সরণ ভেক্টর করে সরণ ভেক্টর, তাহলে লব্ধির এখানে দেখা আমরা একটা শর্ত বলতে পারি। শর্তটা হচ্ছে তুমি বলতে পারো যে একই জাতীয় হতে হবে একাধিক ভেক্টরের যোগফলটা কি ভাই? লব্ধি বলা হচ্ছে। মজার বিষয় হচ্ছে গতদিন তোমরা লব্ধি করেছিলা, হয়তো নামটা জানতা না আর কি, মানে অবচেতন মাইন্ডে করে ফেলছিলা। সেটা কোথায়? দেখো এই যে 15 আর 10 দুইটা ভেক্টর যোগ করছিলাম, দুইটা বল যোগ করে এখানে তুমি লব্ধি পাইছিলা 25। এই যে 15 আর 10 এখানেও তুমি লব্ধি পাইছো, বেসিক্যালি তুমি এটা যোগ করছো, যোগ করতে নিয়ে ভিতরে অপারেশনটা এমন হয়েছে যে মাইনাস হয়ে গেছে, আলটিমেটলি যোগফল হচ্ছে 5। এখানে 15 আর 15ই তুমি যোগ করেছো, যোগফল হচ্ছে এখানে 0। বুঝছো? সো বেসিক্যালি তুমি লব্ধি করেছো, অলরেডি কালকেই করেছো, প্রথম দিনে লব্ধি করা হয়েছে। আমরা মানে সুন্দর মতো ম্যাথমেটিক্যালি এটাকে ব্যাখ্যা করি নাই আর কি। সো আমরা এখন ব্যাখ্যার প্রসেসে ঢুকতেছি ম্যাথমেটিক্যালি, যে এই ব্যাপারগুলোকে কীভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা যায়। তাহলে তুমি খেয়াল করে দেখো এই কাজটা করতে নিয়ে একটা ত্রিভুজ আঁকানো হয়ে গেছে কিনা, এটা একটা ত্রিভুজ কিনা? এটা অবশ্যই একটা ত্রিভুজ, তাই না? এটা অবশ্যই কি একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটাকে আমরা একটু চলো কাজ করি, ত্রিভুজ নিয়ে কাজ করি। উপরে টপিকের নাম একটু পরে লিখবো, ঠিক আছে? টপিকটা দেখো, আমরা ত্রিভুজ নিয়ে কাজ করছি। কি করছি? ধরো আমরা একটু ভিন্নভাবে আঁকাই আর কি, ভিন্ন ধাঁচে। লেটস সে আচ্ছা এইভাবে না, আচ্ছা এইভাবে যাও, এইটার পরে এইটা, ঠিক আছে? এটা S1, মানে S1 ধরো আর কি, বা আমি বললাম যে এটা AB ভেক্টর, এটা হচ্ছে C ভেক্টর, C বিন্দু। তাহলে এটা হচ্ছে AB ভেক্টর, তাই না? আর এটা হচ্ছে BC ভেক্টর বললাম, নোটেশন দিয়ে বললাম AB ভেক্টর BC ভেক্টর। এখন সাবধানে খেয়াল করো, স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে স্টার্ট। এন্ডিং পয়েন্ট কোনটা? এটা হচ্ছে এন্ড। আমি সরণ দিয়ে বুঝিয়েছিলাম সোজা করার জন্য, তাছাড়া সরণ ছাড়াও ধরো যে এইটা বেগ, এটাও বেগ, কথা বুঝো, এটা একটা বেগ, এটা একটা বেগ, তাহলে দুইটা বেগের যোগফল পাওয়া যাবে। এটা একটা বল, এটা একটা বল, দুইটা বলের যোগফল পাওয়া যাবে। এটা একটা ত্বরণ, এটা একটা ত্বরণ, দুইটা ত্বরণের যোগফল পাওয়া যাবে। এটা একটা ভর, এটা একটা ভর, হবে না, কারণ কি? ভর তো স্কেলার রাশি, ভরকে তো ভেক্টর আকারে প্রকাশ করা যাবে না। সেটা ভর, এটা ভর হইতে পারবে না অবশ্যই। দুইটা ভেক্টর রাশি একই জাতীয় যদি হয়, তখন আমি কি বলতে পারবো? তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, তাদের যে লব্ধিটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে লব্ধি। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো তো একটা জিনিস, আমি যদি লিখি কি লেখা যায়? আমি বলতে পারি যে AB ভেক্টর প্লাস BC ভেক্টর, AB ভেক্টর প্লাস BC ভেক্টর, এই দুইটা যোগ করে কাকে পাওয়া যাচ্ছে? এই দুইটা ব্যাটারে যোগ কইরা কারে পাওয়া যাচ্ছে? এটারে পাওয়া যাচ্ছে, এই যে এটা, রাইট? তাহলে এই ভেক্টর কোনটা? এটা হচ্ছে A থেকে C বরাবর ভেক্টর বা AC ভেক্টর। সো খেয়াল করো, এই যে একটা ত্রিভুজ ABC তে AB এবং BC যোগ করে এই যে AC পাওয়া যাচ্ছে, AB এবং BC যোগ করে এই যে AC পাওয়া যাচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র বা লব্ধির ত্রিভুজ সূত্র। এভাবে লব্ধির ত্রিভুজ সূত্র। খুব সহজ না ব্যাপারটা? খুবই সহজ, কিছুই না। তুমি এ জায়গা থেকে বি জায়গায় গিয়েছো, সরণ আকারে চিন্তা করবা, সহজ মনে হবে। বি থেকে সিতে গিয়েছো, আলটিমেটলি তোমার লব্ধি হচ্ছে এটা। এখন তুমি খেয়াল করো, এ থেকে বি থেকে সি গেছো, লব্ধি হচ্ছে এটা, ঠিক আছে? এ থেকে বি থেকে সিতে গেছো, লব্ধি হচ্ছে এইটা। এখন দেখো, ধরে নাও আমি কি করেছি, ধরে নাও আমি এটা আঁকাইনি, আমি এটা ব্ল্যাক করে দিলাম। ধরে নাও আমি এটা আঁকাইনি, ঠিক আছে? আঁকাইনি।
তবুও দেখো এই যে নোটেশন, মানে নোটেশনটা এমন হবে, এটা নিজেই স্বয়ংসম্পূর্ণ, মানে এটাই পাওয়ারফুল। আমি ব্যাখ্যা করার সময় তো দুইটা আঁকাচ্ছে, কিন্তু আমার এমন দরকার নাই যে ওটা আঁকানোই দরকার, এটা আঁকানো ছাড়াও আমি বলতে পারি এ বি এবং বিসি যোগ করে এসি পাওয়া যায়। কীভাবে বলতে পারি? স্টার্টিং পয়েন্ট দেখো এটা, এন্ডিং পয়েন্ট দেখো এটা, স্টার্ট এন্ড। সো আমি যদি আবার চিত্রটা ব্যাক নিয়ে আসি, হ্যাঁ তাহলে দেখো এখানে স্টার্ট কোনটা? স্টার্ট হচ্ছে এটা এ বিন্দু। এন্ড কোনটা? এন্ড হচ্ছে সি বিন্দু। তাহলে এই যে এইটা স্টার্ট, এইটা হচ্ছে এন্ড। স্টার্ট থেকে এন্ড, স্টার্ট এবং এন্ড সরাসরি বলা যাবে। আচ্ছা একটা কমন সেন্স মার্কা একটা কোয়েশ্চেন করি, ঠিক আছে? কমন সেন্স মার্কা কোয়েশ্চেন। মার্কা কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে ধরো আমি তোমাকে বললাম এবি প্লাস বিসি প্লাস সিএ এটা ইকুয়াল টু কত হবে? দেখে কে কে বলতে পারে? এবি বিসি সিএ এটা ইকুয়াল টু কত হবে? ফটাফট বলো, ফটাফট বলো। তোমাদের কমেন্ট ভাল লাগতেছে আর কি, মানে তোমরা কমেন্ট রেসপন্স করতেছো। জিরো, ভেরি গুড। কেন জিরো? দেখো এই যারা বুঝো নাই, দেখো আমার সাথে খেয়াল রাখবা, যারা বুঝো নাই কমেন্ট চেক করবা না, কমেন্ট দেখে আবার হতাশ হবা না। এটা অনেকে করে, কমেন্ট দেখে হতাশ হয়ে যায়, বাকিরা পারতেছে আমি পারতেছি না। ভাই তুমি আসছোই শিখতে, বাকিরা পারতেছে, কেমনে পারতেছে ওরা জানে, তুমি আসছোই শিখতে, তুমি পারবা না, তুমি ওর করে কিছুই জানো না, আমার ক্লাস করতে আসবা। তুমি একটা টপিকে কিছুই না জেনে আমার ক্লাস করতে আসো, আমি যদি শেখাইতে পারি তখন বুঝবা আমি ভালো, তখন বুঝবা তুমি শিখতে পারতেছো। দেখো এটা স্টার্ট, এটা কি এন্ড, স্টার্টও এ এন্ডও এ। আইলা জাদু, এটা কেমনে হইলো? এটা কেমনে হইলো? এটা কেমনে হয়েছে দেখো, যদি এমন হয় আমি একটু ভিন্নভাবে আঁকাই। এ থেকে বিতে গেলা, এ থেকে বিতে গেলা, তারপরে কি করলা? বি থেকে সিতে গেলা। এটা মানে কি? এই নোটেশনটা মানে কি? আমি একটু সাইড করি, এটা এটা আলাদা অবশ্যই। এ থেকে বিতে গেলা, বি থেকে সিতে গেলা, তারপর আবার কি করলা? সি থেকে তো এতে ফেরত আসলা। সি থেকে কি করলা? সি থেকে তুমি এতে ফেরত আসছো। সো সি থেকে যদি তুমি এতে ফেরত আসো একটা ত্রিভুজের জন্য, দেখো এটা তো একটা ত্রিভুজ, ভেক্টরের ত্রিভুজ ল। তাহলে এই ত্রিভুজের জন্য কি বলা যাবে? আবার এই ত্রিভুজের জন্য বলা যাবে যে ভাই এখানে কি হলো? এখানে আমি যেখানে স্টার্ট করেছি, কোথায় স্টার্ট করলাম? আমি এখানে স্টার্ট করলাম, আমি যদি সেখানেই এন্ড করি ভাই, তাহলে তো হয়ে গেল টোটালটা কত? জিরো। সরণ আকারে চিন্তা করলে জিরো, তাহলে বাদ বাকি ভেক্টর আকারে চিন্তা করলে জিরোই হবে, জিরোই হবে। তো কখনো যদি একই, খেয়াল করো ত্রিভুজের, এই শোনো সব কথা লিখতে হবে না, ঠিক আছে? সব কথা বলদের মতো লিখতে হবে না। শোনো, ত্রিভুজের তিনটা বাহু বরাবর, বাহু বরাবর যদি একটি তিনটা ভেক্টর প্রকাশ করা হয় তাহলে তাদের যোগফল কত হবে? মানে একই সিকোয়েন্সে দিতে হবে, তিনটা বাহু বরাবর একই সিকোয়েন্সে। সিকোয়েন্স মানে তো বুঝো, সিকোয়েন্স মানে হচ্ছে যে আমি এইভাবে গিয়েছি একই সিকোয়েন্সে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। যদি ফেরত আসি তাহলে যে কোনো তিনটা ভেক্টরের যোগফল কত হবে? শূন্য হবে। সো এটা হচ্ছে জিরো ভেক্টর বা নাল ভেক্টর। ভেক্টর আকারে লিখতে হবে, তুমি যদি এখানে ভেক্টর চিহ্ন না দাও তাহলে কিন্তু গলত হয়ে গেল, কারণ তিনটা ভেক্টর যোগ করে তুমি তো একটা ভেক্টর পাবা। সো একটা ভেক্টর চিহ্ন, মানে জিরোর ক্ষেত্রে এভাবে দেওয়া হয়, কতদিন বলেছিলাম শেষে, তো এইভাবে দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন এইটা নিয়ে আরেকটু কাহিনী করবো আমরা, ঠিক আছে? এইটা নিয়ে আমরা আরেকটু কাহিনী করি, চলো। ওইটা সো আমি এক কাজ করি, এটা আছে প্যারা নাই, স্লাইডে থাকবে, আমি এই পাশটা একটু সরাই। আমি যদি একটা কাজ করি যে ধরো আমি এ থেকে সিতেই যাব, বুঝছো? আমি এ থেকে সিতেই যাব, আমি এটাকে কপি পেস্ট করে এখানে আনবো। ওকে, কি করব? আমি এ থেকে সিতেই যাব, এটা নিয়ে কোনো ই নাই আর কি, মানে সন্দেহ নেই।
কিন্তু আমি আমার রাস্তা একটু চেঞ্জ করব। রাস্তা চেঞ্জ করব কিভাবে? আমি এবি যেটা বা এই যেটা বিসি যেটা, ঠিক আছে, বিসি যেটা, এটা আগে আমি এই রকম সমান্তরাল একটা পথ চুজ করব। এটা ধরা যাও লাইক ডি। তারপরে আমি এটার সমান্তরাল একটা পথ চুজ করব। ঠিক আছে, দেখো তো আলটিমেটলি যোগফল একই হচ্ছে কিনা। এখানে কি ছিল? এখানে এবিসি ছিল, তাই না? এবিসি ছিল। আমি কি করলাম? আমি এখানে দিয়ে এখানে গেলাম, ঠিক আছে, এখানে দিয়ে এখানে গেলাম। এখন একটা কথা মনোযোগ দিয়ে শোনো, এইটা যা ছিল এটাকেই কিন্তু আমি এখানে শিফট করেছি। আবার বলি, এইটা যা ছিল এটাকেই আমি এখানে শিফট করেছি। এইটা যা ছিল এটাই আমি এখানে শিফট করেছি। আবার বলবো, আবার বলি, দেখো দেখো দেখো, মনোযোগ দিয়ে দেখো। এইটা যা ছিল এইটাকে আমি এখানে কোথায় শিফট করেছি? এই যে এখানে শিফট করেছি, ঠিক আছে। এইটা যা ছিল এইটাকে আমি এখানে শিফট করেছি, ওকে, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো, আমি এই ব্যাপারটাকে যদি আরেকটু সহজে, সেম ব্যাপারটাকে আরেকটু সহজে এখানে চিন্তা করাই, যে ধরো আমার টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে আর একটা ভেক্টর বললাম, আর ভেক্টর। তো আর ভেক্টর যাওয়ার জন্য বা আর ভেক্টর পাওয়ার জন্য আমি কি করেছি? দুইটা ভেক্টর যোগ করেছি, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, ওকে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে কি বলা যায়? তাহলে প্রথম লাইনে বলা যায় যে ঠিক আছে, পি প্লাস কিউ করে আর পাওয়া যাচ্ছে, তাই না? এটা পাওয়া যাচ্ছে। আর কি বলা যায়? আরেকভাবে আমি কি চিন্তা করলাম? আরেকভাবে আমি চিন্তা করছি যে আচ্ছা, অর অর আচ্ছা, এখানে একটু জায়গা লাগবে আমার, হ্যাঁ। এটা তো বুঝছি, তাই না? এটা তো তোলা হয়েছে, আমি এটাকে একটু করি, সাইডে নিই, বুঝছো? আমি ঠিক করে দিচ্ছি একটু পরে। অর আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে যে কিউটা আছে, এই কিউটা হচ্ছে আমি আগে নিব, তারপরে এই পিটা আমি এরপরে নিব, এটার সাথে জোড়া লাগাবো। তখন অবশ্যই মানে অবশ্যই মিলতে হবে, মানে জাদু টাইপের আর কি। তখন কি হবে? তখন তুমি অবশ্যই কি পাবা? এইটাই পাবা। দেখো, অবশ্যই মিলবে, এইটাই পাবা। এটার মিনিং কি হলো? পি প্লাস কিউ করে আর পাওয়া যাচ্ছে। আবার এটা তো কিউ এর সমান, এটা কিউ, আর এটা পি এর সমান বা পি, আর এটা কি আর। আবার কিউ প্লাস পি করেও আরই পাওয়া যাচ্ছে। এই দুইটা থেকে কি দেখা যায়? সুতরাং পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি 2 প্লাস 10 করলা, 10 প্লাস 2 পাবা না? দেখো, এগুলা তোমরা শিখছো, 2 প্লাস 10 করলে 10 প্লাস 2 পাওয়া যায়। মানে এক্স প্লাস ওয়াই করলে ওয়াই প্লাস এক্স পাওয়া যায়। এটাকে বলা হয় হচ্ছে যোগের বিনিময় সূত্র। কি বলা হয়? যোগের বিনিময় সূত্র। পড়ছো না এগুলা 9 10-এ বা তারও আগে পড়ছো? এইটা মনে হয় পড়ছো, যাই হোক পড়ছো আর কি। যোগের বিনিময় সূত্র তুমি খেয়াল করে দেখো, ভেক্টরও তার যোগের বিনিময় সূত্র মানছে। সুতরাং লিখতে হবে ভেক্টর যোগের বিনিময় সূত্র মানে। ক্লিয়ার?
সো এটা কোথায় আসে? এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে, 2 নাম্বারের প্রশ্নে অনুধাবন। কি লিখবা? লিখবা যে পি প্লাস কিউ করে যদি আর পাওয়া যায় তাহলে কিউ প্লাস পি করেও আর পাওয়া যাবে। তুমি চিত্র বসাই দিবা দুইটা, যে দেখাবা যে ভেক্টর অবশ্যই যোগের বিনিময় সূত্রটা কি করছে? মানতেছে। ওকে, আচ্ছা এরপরে আসো। সো লব্ধির ত্রিভুজ সূত্র তো লিখলাম, আমরা একটা কাজ করি, এগুলা সরাই দিই। হ্যাঁ, এগুলা এতটুকু এই পাশ থেকে সরাই দিই। আচ্ছা, এই ক্লিয়ার তো? ক্লিয়ার না? আর তুলতে হবে কিন্তু সবকিছু সুন্দর করে, সবকিছু সুন্দর করে তুলতে হবে। এটা গেল ভেক্টরের লব্ধির ত্রিভুজ সূত্র। এবার আসো, এবার মনে করো তুমি 2 স্টেপে না, তুমি অনেক স্টেপে যাতায়াত করবা। ব্যাপারটা হচ্ছে ধরো এরকম, তুমি এক জায়গা থেকে স্টার্ট করে এই জায়গায় আসলা, ঠিক আছে? এই জায়গায় আসলা, তারপরে এই জায়গায় আসলা, তারপরে তুমি এই জায়গায় আসলা, ফাইনালি তুমি এই জায়গায় আসলা। এটা মনে করো ফাইনাল। স্টার্ট হচ্ছে এটা, এন্ড হচ্ছে এটা, বুঝছো? স্টার্ট এটা, এন্ড এটা। তখন খেয়াল করো, তখন আলটিমেটলি তোমার যে ফাইনাল ভেক্টরটা হবে সেটা হবে হচ্ছে এটা, টোটাল সরণ বা টোটাল ভেক্টরটা আর কি। সো এখানে কিন্তু ত্রিভুজ আসা নাই, এখানে কে আসছে? এখানে বহুভুজ আসছে। সো এটা হচ্ছে লেখো লব্ধির বহুভুজ সূত্র। লব্ধির বহুভুজ সূত্র, ঠিক আছে? এখন আরেকটু খেয়াল করো, এখানে আমি যদি নোটেশনে যাই, এ বি সি ডি ই, তাহলে কিভাবে গেছি আমি? এ বি প্লাস, এবার নিচে লিখি এ বি প্লাস, এ বির পরে কই গেছি? বিসি গেছি, তাই না? বিসি, তারপরে কই গেছি? সিডি গেছি, তারপরে কই গেছি? ডি গেছি। সো আলটিমেটলি দেখো নোটেশন, মনে করো এই চিত্র নাই, কোনো চিত্র নাই, জাস্ট এই নোটেশনটা দেখো। স্টার্ট কোথায়? স্টার্ট হচ্ছে এই জায়গায়, এন্ড হচ্ছে কোথায়? এই জায়গায়। স্টার্ট, এন্ড, তাহলে অবশ্যই যোগফলটা হবে স্টার্ট এবং এন্ডের ভেক্টর, ঠিক আছে? স্টার্ট এবং এন্ডের ভেক্টর। এখন আমি যদি চিন্তা করি যে এটাকে বিনিময় সূত্র মানবে কি না, অবশ্যই মানবে। কেন মানবে না? অবশ্যই মানবে, কেন মানবে না? ঠিক আছে, যেরকম তুমি এক কাজ করো, তুমি ধরো যে এটা থেকে স্টার্ট করো, এটা থেকে তুমি স্টার্ট করলা, ঠিক আছে? তারপরে হ্যাঁ, তারপর তুমি এক কাজ করো তো, তুমি এটার পরে লেটস সে এটা নাও, দেখো না কি আসে। এটার পরে লেটস সে তুমি এটা নিচ্ছ, এই দেখো কিন্তু আমি এটা নিলাম আগে, তারপরে এটা নিলাম, ঠিক আছে? তারপরে তারপরে ধরো তুমি হচ্ছে এইটা নিবা, এইটা নিলা, তারপরে ধরো তুমি হচ্ছে এটা নিলা। তাহলে দেখো এটা S1, S2, S3, S4 সরণ আকারে যদি ধরি, টোটাল যোগফল তুমি S পাচ্ছিলা। তুমি কি করেছো? এবার S2 আগে নিয়েছো, তারপরে S1 পরে নিয়েছো, তারপরে S3 নিয়েছো, তারপরে S4 নিয়েছো। দেখো তো মিলে কিনা, দেখো তো মিলে কিনা, বসানো যায় কিনা। একদম হুবহু ডেটা সহ, মানে পুরো একদম কোনো চেঞ্জ করা লাগে না, মিলবেই। কেন মিলল? যোগের বিনিময়গুলো মেনে চলে, তাই মিলল, ঠিক আছে? এখন বলতে পারো আচ্ছা ওয়েট, এই যে আপনি এটা চেঞ্জ করলেন তো, এটা স্টার্ট তো বি হয়ে গেল। নো 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 নো, স্টার্ট বি না,
স্টার্ট বি না, স্টার্ট পয়েন্ট সেম আছে ভাই, পয়েন্ট সেম আছে। এখানেও যে স্টার্টের পয়েন্ট, কি করলাম, এখানেও যে স্টার্টের পয়েন্ট, এখানেও এন্ডিং এর পয়েন্ট কিন্তু সেম ভাই, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই। স্টার্টের পয়েন্ট এ, এন্ডিং এর পয়েন্ট ই, কোনো চেঞ্জ নাই। তুমি নোটেশন ভিন্ন হইতে পারে, ভিন্ন ভিন্ন পয়েন্ট ধরতে পারো এখানে, কিন্তু আলটিমেট স্টার্টের এবং এন্ডের পয়েন্ট কি সেম। ঠিক আছে? সো তুমি একাধিক ভেক্টরে যখন লব্ধি বের করবা, তখন তুমি যা খুশি তাই করতে পারো, যে কোনো সিকোয়েন্সে নিতে পারো, যে কোনো সিকোয়েন্সে ফাইনাল আলটিমেট যোগফল একই চলে আসবে। বুঝছো? ফাইনাল আলটিমেট যোগফল একই চলে আসবে। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি একটু 5 মিনিটের একটা ব্রেক নিই। হ্যাঁ, আমার এখানে সামার চলতেছে, অনেক গরম। তোমরা 5 মিনিটের একটা ব্রেক নাও, ক্লাসের মধ্যে মাঝে মধ্যে ব্রেক দেই আমি। সো 5 মিনিটের একটা ব্রেক নেই। ইন দ্য মিন টাইম কারো কোনো সমস্যা থাকলে এখনই কমেন্টে বলতে পারো, আমি কমেন্টগুলো চেক দিব তার মধ্যে। আর যারা একটু পিছায় আসো তোলার ক্ষেত্রে তুলে ফেলো পুরাটা, ঠিক আছে, পিছায় থাকবে না, একটা ব্রেক থাকলো। ওকে।
হ্যাঁ, দেখো তো শুনতে পাচ্ছ কিনা। কথা ক্লিয়ার? একটু জাস্ট আমাকে একটু 2 মিনিট একটা টাইম দেবে, একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আসছে আমার কাছে, একটু জাস্ট ওয়েট, একটু জাস্ট। হ্যাঁ, ততক্ষণে আমি তোমাদের কমেন্ট দেখে নিচ্ছি, একটু জাস্ট ওয়েট, একটু। হ্যাঁ, আমার বাসা থেকে মেসেজ দিয়েছে, ফ্যামিলি থেকে, একটু জাস্ট। এমনিতে যতটুকু পড়ছো ক্লিয়ার আছে তো? হ্যাঁ, যতটুকু পড়ছো ক্লিয়ার আছে তো? একটু জাস্ট কিছুক্ষণ সময় লাগবে না? আচ্ছা, আমি সামলাতে সামলাতে, মেসেজ সামলাতে সামলাতে ওদের এমনি একটা প্র্যাকটিসও করাই। এরকম বলো, ধরো তো যে আমি একটা ত্রিভুজ আঁকাবো। হ্যাঁ, একটা ত্রিভুজ আঁকাচ্ছি, এগুলো এমসিকিউতে আসে। একটা ত্রিভুজ আঁকাচ্ছি, দিয়ে হচ্ছে আমি 3টা ভেক্টরের কথা বললাম। হ্যাঁ, 3টা ভেক্টরের কথা বললাম। এই তোলা শুরু করো, কাজ করতে করতে করা হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন অপশনগুলো লেখো। অপশনগুলো হচ্ছে, এ অপশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে জেড। বি অপশন হচ্ছে, তোলো আর কি, লিখবা যে এক্স মাইনাস জেড ইকুয়াল টু ওয়াই। সি অপশন হচ্ছে জেড মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই। ডি নাম্বার অপশন হচ্ছে, শোনা হচ্ছে তো, শোনা হচ্ছে না? ডি নাম্বার অপশন হচ্ছে, এভাবে লেখো যে কি দেওয়া যায়, নাকি সঠিকটাই দিব? আচ্ছা দাঁড়াও, আচ্ছা 3টাই করো, এখানে সঠিকটা আছে। বলো কোনটা কারেক্ট, তাড়াতাড়ি বলো কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট? ই করো, চুজ করো, চুজ করো, চুজ করো। হ্যাঁ, কোনটা? বি নাকি সি? ওকে, আমার কাজ প্রায় শেষ, অ্যাবাউট এন্ড। কোনটা দেখো, এখানে যেটা হবে এক্স প্লাস ওয়াই করে জেড পাওয়া যাচ্ছে, তাই না? একদম সোজা, এগুলোই এমসিকিউতে আসে, বুঝছো? এক্স প্লাস ওয়াই করে জেড পাওয়া যাচ্ছে। সো এটা দেখো সরাসরি আছে কিনা, ফার্স্ট এটা দেখবা সরাসরি আছে কিনা, এইটা নাই। সো তুমি দেখো সি নাম্বারটাকে তুমি এখানে লিখতে পারবা, এটাকে লেখা যাবে হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। হ্যাঁ,
একটু ঘোরানো থাকবে, প্লাস মাইনাস দিয়ে ঘোরানো থাকবে, বুঝছো? সো প্লাস মাইনাস দিয়ে যখন ঘোরানো থাকবে তখন তোমাকে এটা বুঝে নিতে হবে। প্লাস মাইনাস দিয়ে যখন ঘোরানো থাকবে তখন এটাকে হচ্ছে বুঝে নিতে হবে। বাপ মা থেকে দূরে থাকি তো, সো কখন হুট করে যদি দরকার হয় বয়স্ক মানুষ, তখন হচ্ছে লাইক মানে করা যায় না, নেগলেক্ট করা যায় না। সো সবসময় কয়েকজন মানুষের প্রতি খুব বেশি হচ্ছে থাকবা, অনুগত থাকবা। কয়েকজন মানুষ, একটা হচ্ছে বাবা মা, অনুগত মানে তুমি লাইফের যেখানেই থাকো, যে জায়গাতেই থাকো, তারা যদি হেল্প চায় তোমাকে ফার্স্ট প্রায়োরিটি তাদেরকে দিতে হবে। এবং সেকেন্ড হচ্ছে টিচার, ঠিক আছে? যাদের কাছে তুমি একটু হলেও শিখছো তারা প্রত্যেকেই তোমার টিচার, এবং টিচারদের অবশ্যই সম্মান করতে হবে। তুমি যাই করো, কোনো টিচার যদি তোমাকে নক করে, এই মোমেন্টে যদি ধরো, এই মোমেন্টে যদি আমার টিচার আমাকে নক করে, আমি তোমাদের বলবো যে ওয়েট করো, আমি আমার টিচারের সাথে কথা বলে আসি। হ্যাঁ, এইগুলা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার। সবসময় এটা মেনটেন করতে হবে যে বাবা মা এবং টিচাররা কখনো যদি চায় যে কথা বলবো বা কোনো একটা দরকার, তাদের হেল্প দরকার, দুনিয়া উদ্ধার করে হলেও তাদের কিন্তু হেল্প করতে হবে। সো দেখো, তাহলে ভেক্টরের লব্ধি আমরা দেখতেছি, কারেক্ট? এবার আরেকটা মজার জিনিস দেখাই। এই মজার জিনিস থেকেই নতুন টপিক চলে আসবে। হ্যাঁ, বেশিক্ষণ এই 40 পর্যন্ত পড়বো আজকে আমরা। সো মজার জিনিসটা কীরকম, ধরো যে আবার একটা ভেক্টর আঁকালাম, তারপরে আবার আরেকটা ভেক্টর আঁকালাম, এই দুইটার লব্ধি করলাম, এই দুইটার লব্ধি করলাম, লব্ধি করে তুমি এটা পাইলা, ঠিক আছে? ওকে, লব্ধি করে তুমি এটা পাইলা। আচ্ছা, এখন তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে এই ভেক্টরটাকে না এখানে শিফট করতে পারো। কি করতে পারো? তুমি চাইলে এই ভেক্টরটাকে, এটা যা জিনিস সেটা একই জিনিস, এই ভেক্টরটাকে কি করতে পারো, এই ভেক্টরটাকে এখানে শিফট করতে পারো, ঠিক আছে? সো ওইটা কিন্তু নাই হয়ে গেছে, জায়গায় এটাকে সরিয়ে এটাকে এরকম একটা, খেয়াল করে দেখো, এরকম একটা জিনিস আঁকাইতে পারি এবং এরকম একটা জিনিস আঁকাইতে পারি। এটা ত্রিভুজ, দুইটা ভেক্টরের জন্য লব্ধি বের করলাম। এটা হচ্ছে সামান্তরিক, ঠিক আছে? কি করলাম? দুইটা ভেক্টরের জন্য লব্ধি বের করলাম। দেখো তো এখানে কোথাও কোনো মিল পাচ্ছ কিনা তুমি? এখানে কোথাও কোনো মিল পাচ্ছ কিনা বলো? সো এখানে যেটা হইছে, খেয়াল করো, এই যে তোমার এইটা এবং এইটাকে, এটা ত্রিভুজ আকারে লিখতে পাচ্ছ, এইটা এবং এটাকে সামান্তরিক আকারে লিখতে পাচ্ছ। সো ত্রিভুজের ক্ষেত্রে কি হয়েছে, দুইটা ভেক্টরের এমনভাবে কানেক্টেড, দেখো একটা আদিবিন্দু একটা শেষ বিন্দু, যেখানে হলো ওই জায়গাতে আরেকটা আদিবিন্দু কানেক্ট করার পরে দ্বিতীয় ভেক্টরটার প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত কানেক্ট করলে কি পাওয়া যাচ্ছে? লব্ধিটা পাওয়া যাচ্ছে। আর এই সামান্তরিকের ক্ষেত্রে কি হলো? খেয়াল করো, এটা আমি এখান থেকে এখানে কিভাবে আনতে পারলাম? শিফট করলাম, রাইট? কি করলাম? শিফট করে আনছি। খেয়াল করে দেখো, দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায়, আদিবিন্দু সেম জায়গায়। সো এই জায়গায় তুমি যদি এখন একটা কাজ করো, এ বি সি ডি একটা সামান্তরিকের কথা চিন্তা করো, তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর। খেয়াল করো, সামান্তরিকের কয়টা বাহু থাকে? সামান্তরিকের বাহু থাকে টোটাল 4টা, তাই না? তার মধ্যে এই বাহু আর এই বাহু সন্নিহিত, মানে কি পারস্পরিক লাগোয়া। আমি বলতেছি না যে তুমি এই বাহু ধরবা আর এই বাহু ধরবা, এটা পসিবল না। তুমি এই বাহু আর এই বাহু ধরবা। ত্রিভুজ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে, কথাগুলো লেখো, সামান্তরিকের
দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি একই জাতীয় হতে হবে। তুমি বেগের সাথে ত্বরণ যোগ করতে পারবে না তো, তাই না? ভেক্টর নির্দেশিত হলে এবার খেয়াল করো সামান্তরিকের কর্ণ কয়টা আছে? সামান্তরিকের কর্ণ কিন্তু টোটাল দুইটা। কোন দুইটা দেখো, মিশাই দিব যদিও। এইটা একটা কর্ণ আর আর এইটা একটা কর্ণ। সো আমাদের কোন কর্ণ বরাবর লব্ধি আছে? দেখো কোন কর্ণ বরাবর, যে কর্ণটা এই একটা মানে এই কমন পয়েন্ট থেকে শুরু, কমন পয়েন্ট থেকে শুরু যে কর্ণ সেটা হচ্ছে লব্ধি। তাহলে আমরা বলবো যে হলে তাদের আদি বিন্দু হতে অঙ্কিত কর্ণটি, কর্ণটি কি ভাই? লব্ধি। লব্ধি কি? লব্ধি কি? লব্ধি এটা তো একটা ভেক্টর। মানে লব্ধি মানে কি? কার লব্ধি? দুইটা ভেক্টরের লব্ধি করে তো ভেক্টর পাচ্ছ, তাই না? সো লব্ধির কি থাকবে ভাই? এই লব্ধি ভেক্টরের মান থাকবে, দিক থাকবে। ভেক্টরের বৈশিষ্ট্য কি? মান এবং দিক। সো লব্ধি ভেক্টর কি আছে? মান আছে এবং দিক আছে। অঙ্কিত কর্ণটি মানে ও দিকে ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করে। ঠিক আছে, মানে এবং দিকে ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করে। তাহলে আবার একটু রিভিশন করাই। দেখো আমরা যে টপিকটা এখন ঢুকতেছি এটা হচ্ছে ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। ফিজিক্সের হাতে গোনা একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যেটা এইচএসসি, অ্যাডমিশন, কলেজ সব পরীক্ষায় লাগে। তুমি এইটা না বুঝলে, বুঝছো, ফিজিক্স কানা হয়ে থাকবে, মানে ডিস্ট্রয় হয়ে থাকবে, তুমি কাজ করতে পারবে না। জিনিসটা সবাই বুঝে, এমন না যে কেউ বুঝে না। এখানে ভয়ের কিছু না, আমি ভয় দেখাচ্ছি না। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়ের কিছু না, একদম সোজা। সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটা যদি ভেক্টর থাকে তাহলে এদের লব্ধি কোনটা হবে? লব্ধি হবে সামান্তরিকের যে এই যে কমন পয়েন্ট থেকে আদিবিন্দু থেকে স্টার্ট করে যে কর্ণটা পাওয়া যায় সেটা, সেটার মান এবং ডাইরেকশন হচ্ছে এটার লব্ধি। সেটার মান এবং ডাইরেকশন হচ্ছে এটার লব্ধি। তো এই যে যেটা পাওয়া গেল, ঠিক আছে, এটা পাওয়া গেল, এটাকে বলা হয় হচ্ছে ভেক্টর যোগের বা ভেক্টরের লব্ধির, চাই বলো, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র। সো এইটা তো গেল লজিক্যালি, আমি বললাম লজিক বলতে লাইক এ পর্যন্ত যা শিখছি সেটা দিয়ে লজিক। কিন্তু এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে প্রত্যেকটা মানে এই যে ভেক্টরটার যেটা লব্ধি ভেক্টর আর কি, এই যে ভেক্টরটার এখানে দেখো যদি নোটেশন আকারে লেখো এসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এবি ভেক্টর প্লাস এডি ভেক্টর। হ্যাঁ, সো আমাকে এইটার মান এবং ডাইরেকশন দুইটা বের করতে হবে। কি বের করতে হবে? মান এবং ডাইরেকশন। এটাই লব্ধি। লব্ধির মান এবং ডাইরেকশন পাইতে হবে, যেহেতু লব্ধি যদি নির্ণয় করতে হয় মানে কি একটা ভেক্টর মানে কি মান এবং ডাইরেকশন লাগবে। সো এইটার মান এবং এইটার ডাইরেকশন আমার এই ব্যাপারটা এখন লাগবে। ঠিক আছে, সো ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের মধ্যে এখন হচ্ছে আমরা এটার মান এবং ডাইরেকশনটা বের করা দেখব। চলো তাহলে আবার একটু দেখো, খুবই সহজ একটা জিনিস এবং আমি এখানে একটা প্রতিপাদন দেখাবো, কিন্তু আল্লাহর ওয়াস্তে কখনোই প্রতিপাদনটা তোমার সরাসরি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে হবে না। সো এটা নিয়ে কোনো প্যারা নাই, বুঝছো, যে তুমি একদম এটা মনে করো যে পরীক্ষায় আসবে মুখস্থ করে ফেলতে হবে, কিছু না, মুখস্থ করার কিছু দরকার নাই। খালি দেখবা, লজিকটা বুঝবা, দ্যাটস ইট। লজিকটা বোঝা ইম্পর্টেন্ট, যে কিভাবে কি হয়েছে। তাহলে খেয়াল করো, আমরা ধরে নেই দুইটা ভেক্টর, এটা হচ্ছে
পি ভেক্টর এবং এটা হচ্ছে কিউ ভেক্টর। পি এবং কিউ এর লব্ধি কীভাবে পাওয়া যাবে? পি এবং কিউ এর লব্ধি পাওয়া যাবে হচ্ছে এইভাবে, আমরা সামান্তরিক আকারে ফেলবো, ঠিক আছে? এই দুটাকে কি ধরে, এই দুটাকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক আঁকাবো। তারপরে কি করবো ভাই? তারপরে সুন্দর মতো কি করতে হবে? এই যে এখান থেকে এই অবধি কর্ণ আঁকাই দিলে এটাই হয়ে যাবে লব্ধি। এটাকে আমরা আর বললাম, বুঝছো? আর তাহলে দেখো এখানে আমি নোটেশন আকারে কি লিখতে পারি? লিখিতভাবে লিখলে পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে আর। আমার একটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে নোটেশনটা আছে না, এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট নোটেশন, স্মার্টেস্ট। থাকে না একটা জিনিসকে তুমি অনেকভাবে প্রকাশ করতে পারো, তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে স্মার্টেস্ট। কারণটা কি? কারণ তুমি এক ঢিলে অনেক পাখি মেরে ফেলছো। এখানে এক ঢিলে অনেক পাখি মারছো। কেমনে? তুমি এটার মধ্যে মান দিক আছে, এটার মধ্যে মান দিক আছে, এটার মধ্যে মান দিক আছে। সো তুমি ভেক্টরকে প্রকাশ করতেছো, তুমি ভেক্টর আকারেই প্রকাশ করছো, এখানে কোনো রকম কোনো প্যাচ নাই। সো এটা একটা পারফেক্ট একটা নোটেশন। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মানও একটু দেখতে হবে আলাদা করে, এটার দিকও আলাদা করে দেখবো। সো এটার মধ্যে কি আছে? এটার মধ্যে মান এবং দিক দুইটাই আছে। দুইটাই আছে। এখন খেয়াল করো, আমি যদি এক কাজ করি, এখানে কি করলাম? এখানে এই যে রেখাটা আছে, এটা রেখার বর্ধিতাংশ আঁকালাম। আঁকানোর পরে কি করেছি? এখানে হচ্ছে লম্ব আঁকিয়েছে, ঠিক আছে? এখন আমি এবিসিডি আকারে একটু এটাকে প্রকাশ করব। এ বি, এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, এটাকে ই ধরলাম, ঠিক আছে? ওকে, এখন কিছু কথা মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে আলফা হচ্ছে, আলফা ধরতেছি আর কি, পি কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আলফা পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। ওকে, আচ্ছা আরো আসো। কোণ কেন আসছে? কারণ তারা একই ডাইরেকশনে না, ভিন্ন ডাইরেকশনে। একই ডাইরেকশনে হলে জিরো হইতো, কোনো কোণ নাই আর কি। আচ্ছা এখন আসো, এখন আমার যেটা টার্গেট সেটা হচ্ছে আর ভেক্টর নির্ণয় করা বা এসি এর ভ্যালু নির্ণয় করা। আর ভেক্টরের ভ্যালু কি? আর ভেক্টরের ভ্যালু হচ্ছে এসি এর ভ্যালুর সমান। আর ভেক্টরের ভ্যালু কি? এসি এর ভ্যালুর সমান, ঠিক আছে? আচ্ছা পি ভেক্টরের ভ্যালু কি? এ বি এর ভ্যালুর সমান। দেখো এটা আমি চাইলে লিখতে পারি, পি ভেক্টরের ভ্যালু, কথা শোনো ইম্পর্টেন্ট, মডুলাস চিহ্ন দিলাম, মডুলাস চিহ্ন, ঠিক আছে? মডুলাস। পি ভেক্টরের ভ্যালুকে এইভাবে প্রকাশ করা যেতে পারে, অথবা তুমি পি ভেক্টরের ভ্যালুকে সরাসরি পি আকারে প্রকাশ করতে পারো, শুধু পি, কোনো রকম কোনো ভেক্টর চিহ্ন নাই। এটা মানে ভ্যালু। এবং এখানে এই সামান্তরিকে কী রকম? এটা হচ্ছে এ থেকে বি অবধি, তাহলে এ বি। কিউ ভেক্টর যেটা, কিউ ভেক্টরের ভ্যালু, এটাকে কি আকারে প্রকাশ করা যেতে পারে? শুধু কিউ আকারে প্রকাশ করা যেতে পারে। এই চিহ্ন তো বুঝো, তাই না? পরম মান। আর এটা হচ্ছে এ ডি, হয়ে গেছে। এখন আমার আর যেটা, আর ভেক্টর ভ্যালুকে আর দ্বারা প্রকাশ করা যেতে পারে এবং এটা হচ্ছে এ সি এর সমান। ওকে, এবার আসো, আমার এসি এর ভ্যালু আর ডাইরেকশন দুইটাই লাগবে। আমি ধরলাম এসিটা এই পি ভেক্টরের যে রেখাটা আছে এটার সাথে থেটা কোণ। ওকে, তাহলে এবার আসো এক কাজ করি, আমরা এসি বের করব, তাই না? এসি। এখন আমি একটু এ ই বের করতে চাই আগে। খেয়াল করে দেখো, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাও আলফা। কেন? অনুরূপ কোণ। এই যে এ ডি আর বিসি সমান্তরাল, একই সামান্তরিকের দুইটা মানে বিপরীত বাহু, তো সমান্তরাল। দ্যাটস ওয়াই এই কোণটা হলো এক
অনুরূপ কোণ। তাহলে তুমি খেয়াল করে দেখো বিসি যেটা, তুমি এখানে সাইন আলফা লিখতে পারো। দেখো সাইন আলফা, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? লম্ব হচ্ছে সিই। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে বিসি। ঠিক আছে, বা সিই যেটা বিসি সাইন আলফা। বিসি আবার কার সমান? খেয়াল করে দেখো বিসি এর দৈর্ঘ্যটা হচ্ছে এডি এর দৈর্ঘ্যের সমান, রাইট? বিসি এর দৈর্ঘ্যটা কার সমান? এডি এর দৈর্ঘ্যের সমান। তাহলে এডি সাইন আলফা। এডি এর ভ্যালু আবার কত? খেয়াল করে দেখো তো, এডি এর ভ্যালু হচ্ছে কিউ এর সমান। ভ্যালু কিউ এর ভ্যালু এডি এর ভ্যালু সমান। তাহলে তুমি এইখানে কি পাচ্ছ? এটাকে একটু বাম পাশে নেই। এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে সিই ইকুয়াল টু এডি এর ভ্যালু কিউ এর সমান, কিউ সাইন আলফা। বুঝছো? আবার কজ আলফাতে যাও, এই প্রমাণটা দেখো, মুখস্থ করতে হবে না, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই, লজিকগুলো দেখো। কজ আলফা, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিই। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এই যে এটা বিসি, বা বিই ইকুয়াল টু খেয়াল করো বিই ইকুয়াল টু বিসি কজ আলফা। বিসি মানে আবার কত? বিসি মানে হচ্ছে এডি, আর লিখলাম না অনেক কিছু। বিসি মানে কত? বিসি মানে এডি এর সমান। এডি এর সমান মানে কত? এডি এর সমান মানে হচ্ছে কিউ এর সমান। তাহলে একবার লিখলাম কিউ কজ আলফা, লিখতে তো পারি, ঠিক আছে? তাহলে সিই হচ্ছে কিউ সাইন আলফা, বিই হচ্ছে কিউ কজ আলফা। কেন করতেছি এটা? কারণ আমার আলটিমেট গোল কি? আমার আলটিমেট গোল কিন্তু এইটা বের করা। এইটা করার জন্য যত সহজ কিছু করা যায় সব কিছুই করব, ঠিক আছে? চলো এখন ত্রিভুজ এ ই সি এ দেখো। ত্রিভুজ এ ই সি এ কি লেখা যায়? এ ই সি কোন ত্রিভুজ? যে এই ত্রিভুজটা, এইটা অতিভুজ, এটা বুঝছো? এসি, এসি। তাহলে আমি কি লিখতে পারি? এসি ইকুয়াল টু পিথাগোরাসের উপপাদ্য, এসি ইকুয়াল টু রুট ওভার এ ই স্কয়ার, দেখো এ ই স্কয়ার প্লাস ইসি স্কয়ার, ঠিক আছে? ওকে, এ ই কোনটা? এ ই মানে হচ্ছে এ বি প্লাস বি ই স্কয়ার, আর ইসি স্কয়ার বা সি স্কয়ার, তাই না? সি স্কয়ারকে সি স্কয়ার আকারে রাখলাম। পরের লাইনে যাই চলো তো। এসি কোনটা ভাই? এসি, এসি হচ্ছে এই যে এটা, যেটা কার ভ্যালুর সমান? আর এর ভ্যালুর সমান। এসি কার সমান? আর এর সমান। তাহলে লেখো তো, আর ইকুয়াল টু রুট ওভার এবি প্লাস বি। এবি কোনটা? এবি হচ্ছে পি এর সমান, পি প্লাস বিই কোনটা? বিই হচ্ছে কিউ কজ আলফার সমান। আবারও বলছি, প্রমাণ লাগবে না, দেখো খাতায় তুলতে পারো, সর্বোচ্চ সর্বোচ্চ খাতায় তুলতে পারো। সিই, সি মানে কোনটা? কিউ সাইন আলফা স্কয়ার। চলো তো পরের লাইনটা লিখি কি আসে। পি প্লাস কিউ কজ আলফা হোল স্কয়ার, তাহলে পি স্কয়ার
প্লাস 2pq cos আলফা প্লাস q স্কয়ার sin স্কয়ার cos স্কয়ার আলফা। প্লাস এখানে q স্কয়ার sin স্কয়ার আলফা আসে, তাই না? দেখো এখানে কি কাহিনী হয়ে গেছে, এই কিউ স্কোয়ার কত স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মিলে কি কত হবে? কিউ স্কোয়ার হয়ে যাবে না? আবার বলছি, কিউ স্কোয়ার কত স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, দুইটা যোগ দাও, কত স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা কমন নাও, কিউ স্কোয়ার চলে আসবে। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কোয়ার। এটা বুঝছি, কিউ স্কোয়ার কেন হলো, কমন নাও, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, দুইটা মিলে হয়ে গেল হচ্ছে 1, বা অন্য কথায় সুতরাং আর এর যে ভ্যালু খেয়াল করো, আর এর ভ্যালু ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি এর ভ্যালু তার উপরে স্কোয়ার প্লাস কিউ এর ভ্যালু তার উপরে স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা হচ্ছে লব্ধির মান বের হলো, খেয়াল করো, এই যে লব্ধির মান এবং দিক ছিল এখানে আর, এইটার মান বের হলো এবার, শুধু জাস্ট মান বের করতেই এত কিছু, তার মানে দিক বের করতে কি নাকি কিছুই না, দিক এখনই বের হয়ে যাবে। দেখো আমরা ধরেছি পি ভেক্টরটার সাথে আর ভেক্টরটা থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এখানে লেখো যে ট্যানজেন্ট অফ থেটা, ট্যানজেন্ট অফ থেটা, ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু কত লেখা যায়? দেখো ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এই যে এই ত্রিভুজে নিয়ে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিই, ভূমি হচ্ছে এই। সিই মানে কত? সিই মানে হচ্ছে এই যে দেখো কিউ সাইন আলফা, আর এই মানে কত? এই একবারে লিখি, এই মানে হচ্ছে এবি প্লাস বিই, এবি হচ্ছে পি এর ভ্যালু আর বি হচ্ছে বি কত? কিউ কজ আলফা। তার মানে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। দেখো এইটা যত সহজে মনে রাখা যায়, এইটা দেখতে একটু বিদঘুটে মনে হতে পারে প্রথমে, এইটা দেখে একটু বিদঘুটে মনে হতে পারে, কিন্তু এটা আসলে অতটা বিদঘুটে না যেটা তুমি মনে করতেছো, এটাও সহজে মনে রাখা যায়। কিভাবে দেখো, আমার কথা শোনো, সব কথা তোলা লাগে না, কিছু কথা মানে মাথায় থাকে অটোমেটিক। ট্যানজেন্ট বের করছি না, ট্যানজেন্ট বের করছি, তাই না? ট্যানজেন্ট তুমি যদি বের করো, তুমি এভাবে চিন্তা করো, ট্যানজেন্ট মানে হচ্ছে সাইন এবং কসের কাহিনী, সাইন এবং কসের কাহিনী, উপরে সাইন থাকবে নিচে কস থাকবে, এবং দেখো তাই হইছে, তোমার গিভেন কোণ কিন্তু আলফা, তুমি এটা বের করতেছো, তোমার গিভেন কোণ কোনটা? আলফা। সো ডান পাশে ট্যান, তো বাম পাশে ট্যান থেটা বের করছো, ডান পাশে ট্যানের জন্য তুমি এভাবে চিন্তা করবা, মনে রাখবা যে তোমাকে গিভেন কোণ দিয়ে কিছু একটা বের করতে হবে, তো উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা, উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। এখন বাদ বাকি ব্যাপার যে তাহলে ঠিক আছে এইগুলা কীভাবে মনে রাখবো? তুমি খেয়াল করে দেখো, সাইন আলফা বা কজ আলফা যে কোনো একটার সাথেই গুণাকারে আছে, কিউ এর সাথে গুণাকারে আছে, পি এর সাথে গুণাকারে নাই, তাই না? কিউ এর সাথে গুণাকারে আছে, পি এর সাথে গুণাকারে নাই, পি নিচে সিঙ্গেল ভাবে বসছে, খেয়াল করে দেখো পি কোথায় আছে এই ইকুয়েশনে? নিচে আছে, নিচে মানে হরে আছে, সিঙ্গেল ভাবে বসছে একা। কিউ এর সাথে সাইন বা কজ আছে, পি এর সাথে কিছু নাই। তো তুমি মনে রাখবে এভাবে, যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল, লেখো যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল।
যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, এবং এই কথাটা তোমরা সব জায়গাতেই পাবা, কারণ এইভাবেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আমাদের পড়ানো হচ্ছে এই ব্যাপারটা। ভেক্টরের এই সিচুয়েশনটা এইভাবে মনে রাখানো হয়, প্রাগ ঐতিহাসিক মানে অনেক দিন আগে থেকে। সো এটা আমরাও তোমাদের পড়াই, যুগ যুগ ধরে তুমিও তোমার স্টুডেন্টকে বলবা, তুমিও তোমার ছোটো ভাইকে বলবা, পড়াবা যে ভাই যার সাথে অ্যাঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল ভাই, দেখো পি এর সাথে অ্যাঙ্গেল এখানে, তাই না? পি এর সাথে অ্যাঙ্গেল না, পি এর সাথে অ্যাঙ্গেল, দ্যাটস ওয়াই পি নিচে সিঙ্গেল। এই দেখো পি নিচে সিঙ্গেলভাবে বসছে, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে লব্ধির সামান্তরিক সূত্রে, এটা হচ্ছে মান অ্যান্ড এইটা হচ্ছে দিক। সো সবচেয়ে স্মার্ট কিন্তু এটা, এটা স্মার্টেস্ট ওয়ে, এটা স্মার্টেস্ট ওয়ে। আমরা প্রথম দিকে চ্যাপ্টারে তো এটা এখন পড়বো, মানে নেক্সট দিনগুলোতে হয়তো এই সূত্রটা নিয়ে অনেক থাকবো, কিন্তু তুমি যত অ্যাডভান্স করবে চ্যাপ্টারে তখন আমরা দেখবা যে এইরকম নোটেশনে আমরা নিয়ে আসতেছি সব কিছু। স্মার্টেস্ট ওয়ে, তাড়াতাড়ি হবে এবং কোনো ভুল ছাড়া হবে, কোনো ভুল কম হবে এটাতে। আমরা এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, আমরা এটাতে যাব, স্মার্টনেস অর্জন করব। এটা হচ্ছে বলতে পারো ম্যানুয়াল, ঠিক আছে, মান্ধাতামলের, কিন্তু এটা পড়াইতে হয় এই কারণে যে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ফুল ফিজিক্সের জন্য, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সামান্তরিক সূত্র, বুঝছো? সো আজকে আর আমি ম্যাথ করাবো না, আজকে সময় চলে গেছে। নেক্সট দিন আমাদের সামান্তরিক সূত্রের ম্যাথ হবে। আগামীকাল তোমাদের পরীক্ষা থাকবে ক্লাস 1 এবং ক্লাস 2 এর উপরে, ঠিক আছে? ক্লাস 1 এবং ক্লাস 2 এর উপরে পরীক্ষা থাকবে। পরীক্ষাতে পার্টিসিপেট করবা, তুমি বুঝতে পারবা যে তুমি ক্লাস 1 এবং ক্লাস 2 থেকে কতটুকু পড়ছো, কতটুকু পড়ো নাই, কোন কোন টপিকে সমস্যা আছে, কোন কোন টপিকে আবার দেখতে হবে, ঠিক আছে? আর কোন কোন টপিক ক্লিয়ার হয়ে গেছে। তুমি যদি পরীক্ষায় খুব ভালো করো তাহলে বুঝবা যে ভালো মতো ক্লাস হয়েছে। পরীক্ষা যদি একটু সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে ক্লাসে কোথাও কোনো মনোযোগ হয়তো কম আছে, ওই পয়েন্টটা আবার দেখতে হবে, ঠিক আছে? এরকম করে আমরা 2টা ক্লাস পরপরই কিন্তু একটা করে এক্সাম রাখতেছি, যেন তুমি নিজেকে মানে পুরো টাইম জুড়ে জাজ করতে পারো যে হ্যাঁ তুমি এই 2টা করে ক্লাস কতটুকু বুঝছো, কতটুকু বোঝো নাই। যদি এমন হয় যে মাঝখানে একটা পরীক্ষা খারাপ হয়েছে, সবগুলা ভালো হয়েছে, এটার মানে হচ্ছে যে 2টা ক্লাসের পরীক্ষা খারাপ হয়েছে, ওই 2টা ক্লাস তোমাকে আবার করতে হবে, ঠিক আছে? সো একদম ভেঙে ভেঙে করা আছে। আর এখনই প্র্যাকটিস শিট স্টার্ট করো না, এই টপিকের উপর প্র্যাকটিস শিটে দেখবার প্রশ্ন আছে, দরকার নাই, আমি ক্লাসে করাবো তারপরে করবা, ঠিক আছে? আমি ক্লাসে করালে বলে দিব, আজকে ম্যাথ হয়নি, সো আমি ক্লাসে যখন বলে দিব যে আজকের ক্লাসের পরে তোমরা এত নাম্বার থেকে এত নাম্বার ট্রাই করবা, সো তখন তোমরা ট্রাই করবা, তার আগে ট্রাই করতে যেও না নিজে নিজে। হ্যাঁ, কেউ যদি আগে ভাগে পড়ে থাকো আমি তো মানা করতে পারবো না, কিন্তু যারা আমার সাথে শুরু করছো এখনই ট্রাই করবা না, ওকে? আর যাদের সমস্যা আছে আমি মিট লিঙ্ক দিচ্ছি, সমস্যাগুলো ডাউটে বলতে পারবা। সো আমি ক্লাসটা এন্ড করে দিব, মিট লিঙ্ক দেওয়ার পরে ডাউট ক্লাস আমি স্টার্ট করবো আর কি। ওকে, থ্যাংক ইউ। চলো, আমি মিট লিঙ্ক দিচ্ছি যাদের সমস্যা। আচ্ছা কারো কি, আচ্ছা আমাকে এটা বলো তো কেউ যে সমস্যা আছে কিনা, সমস্যা না থাকলে তো মিট লিঙ্ক দিয়ে লাভ নাই। আচ্ছা তবুও দেই, প্রথম তো দেই, তারপরে তোমাদের কাছে রেগুলার আমি শুনে নিব, সমস্যা থাকলে দিব, নাইলে দিব না। আচ্ছা এখন আজকের জন্য দেই, প্রথম তোমরা অভ্যস্ত হও আর কি। একটু জাস্ট ওয়েট করতে হবে, আমি দিচ্ছি। না, ওই ব্যাপারে এখন আমরা লাইভ ক্লাস শুরু করি না, কিছুদিনের মধ্যে এটা শুরু হবে। ওই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচারে কাজ চলতেছে, এটা যে কোনো ব্যাচেই, তোমাদের সিনিয়র ব্যাচেরও হচ্ছে না আপাতত। হ্যাঁ, দেখো আমি লিঙ্ক দিয়েছি, যাদের সমস্যা আছে আসো। খান আদনান শাহরিয়ার একটা প্রশ্নটি করেছে, 2টি ভেক্টর সমরেখা হবে যদি তারা একই রেখায় অবস্থান করে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে 2টি সমান্তরাল ভেক্টর কেন সমরেখা নয়? হ্যাঁ, 2টা সমান্তরাল ভেক্টরকে তুমি যদি শিফট করে নাও,
মানে তারা যদি এমন হয় যে তারা স্বাধীন ভেক্টর হয়, তুমি শিফট করার পরে তারপরে তুমি তাদের সমরেখাও বলতে পারো, কোনো সমস্যা নেই। সমরেখা বলার জন্য ভিজুয়ালি সেম জায়গায় রেখে তারপর বলতে হবে, এটা হচ্ছে কথা। যদি ভিজুয়ালি তুমি সেম জায়গায় রাখতে পারো তারপরে তুমি বলতে পারবা, না রাখার আগে বলতে পারবা না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এরকম বললাম যে দাঁড়াও, আচ্ছা একজন অ্যাডমিট হয়েছে, ব্যাপারটা দাঁড়াও আমি হচ্ছে কমেন্টে রিপ্লাই দিয়ে দিই আগে। ব্যাপারটা এরকম যে তুমি, হ্যাঁ দাঁড়াও ওদেরকে আবার অ্যাডমিট করে দিই, অনেকেই ঢুকতেছে। হ্যাঁ আমি আগে একটু এখানকার রিপ্লাইটা দিই, ফেসবুকেরটা দিই। ব্যাপারটা এরকম যে আমি বললাম যে তুমি এবং তোমার ফ্রেন্ড, মনে করো তোমরা দোস্ত। এখন হয় না যে এক্সামের টাইমে কি হয়, মাঝে মধ্যে তোমার ফ্রেন্ড অন্য অন্য রুমে পড়ে যায়, সিট তোমার আরেক রুমে পড়ে, হ্যাঁ। সো তখন আমরা বলতে পারবো যে ঠিক আছে তোমরা একই রুমের ছাত্র না, কিন্তু কখনো যদি এমন হয় যে তোমাদেরকে একই রুমে সিট ফালানো হয়, তখন তো আমরা বলতে পারবো হ্যাঁ তোমরা একই রুমের ছাত্র। ব্যাপারটা কইভাবে চিন্তা করো, তো সমরেখা আনার পরে তুমি সমরেখ বলতে পারবা, সমরেখতে আনার আগে তুমি সমরেখা বলতে পারবা না। ওকে আচ্ছা, সবাই আসছে মোটামুটি। আমি হ্যাঁ এখানে সবাইকে প্রথমত একটু মিউট থাকতে হবে। এর পরবর্তীতে একটা কাজ করবা, সেটা হচ্ছে যাদের প্রশ্ন আছে তারা আগে হ্যান্ড রেজ করবা, যাদের প্রশ্ন আছে তারা হ্যান্ড রেজ করবা। আচ্ছা আমি হচ্ছে ক্লাসটা কেটে দিই।